আচ্ছা, দেখেন এই যে আমাদের যে কোর্স প্রিন্সিপালস অফ ট্যাক্স, আমাদের আগে আসলে পড়তে হবে প্ল্যান করে। কারণ একটা জিনিস মনে রাখবেন, পড়াশোনার জন্য 50% হচ্ছে প্ল্যান। আপনার প্ল্যান 50%, বাকিটা হচ্ছে 50%। এখন যদি আপনার এমন হয় যে আপনার প্ল্যানটা যদি সুন্দর না হয়, তাহলে হবে কি আপনি দেখা গেল আপনি অনেক কিছু করে ফেলতেছেন, বাট সেটা একটু এলোমেলো থাকবে, অগোছালো হবে, যার কারণে কি হবে আপনার রিভিশন দেওয়া বাট একটা গুরুত্বপূর্ণ সময় ওটাকে রিকল করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের প্ল্যান করে পড়াশোনা করতে হবে এবং আমাদের আসলে স্কোপ বুঝতে হবে আমাদের কি কি আছে এবং আমরা কিভাবে পড়বো। তো এখন দেখেন আমরা যদি এই বিষয় নিয়ে একটু প্রথমে কথা বলি যে আমাদের আসলে কোন সিস্টেমে পড়াশোনা করব এবং আমরা কিভাবে আগাবো এবং কিভাবে আমাদের এই স্বল্প সময়ে আমরা পুরো সিলেবাসটা কভার করব, এই বিষয়গুলো একটু আগে কথা বলি। এখন দেখেন যেহেতু আমরা বলছি পিএল এর বই থেকে পড়বো, যেহেতু আমরা পিএল এর বই থেকে পড়বো, এখন দেখেন পিএল এর বইতে আমাদের চ্যাপ্টার আছে 1 থেকে এখানে কত 34, আমাদের মোট 34টা চ্যাপ্টার। আমাদের কিন্তু সব দরকার নেই, আমাদের সব দরকার নেই। তো আমাদের কি করবো এখানে, আমরা সিরিয়াল দিয়ে শুরু করব। এখন দেখেন এই যে সিরিয়াল, কোন ধরনের সিরিয়াল, আমাদের এই যে প্রিন্সিপালস অফ ট্যাক্স, আমাদের এখানে 3টে সেকশন আছে। নাম্বার 1 সেকশন হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এরপর হচ্ছে ভ্যাট, এরপর হচ্ছে কাস্টমস। আমাদের এখানে 3টে ভাগ দেওয়া আছে। এখন দেখেন এই যে 3টে আমাদের পোর্শন দেওয়া আছে, আমরা শুরু করবো হচ্ছে ইনকাম ট্যাক্স দিয়ে। আমরা ইনকাম ট্যাক্স আগে শুরু করব, এরপরে ভ্যাট এবং সবশেষে কাস্টমস দেখব। তখন এই যে আমাদের বই, এই চ্যাপ্টার 1 থেকে শুরু করে আমরা চলে আসব চ্যাপ্টার 20 পর্যন্ত। চ্যাপ্টার 1 থেকে 20 আমরা এই পর্যন্ত দেখবো। এখন দেখেন এই যে 20টা চ্যাপ্টার দেওয়া এখানে দেওয়া আছে। এখন আমাদের সব চ্যাপ্টার লাগবে কিনা, এখন দেখেন আমাদের যে চ্যাপ্টার গুলো লাগবে আমরা সেগুলো পড়াশোনা করব, যেগুলো দরকার নেই আমরা সেগুলো কিন্তু বাদ দিব। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যে কথা হলো, এখানে কিছু চ্যাপ্টার আছে থিওরিটিক্যাল এবং কিছু চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্স, মানে যেখানে আমাদের আসলে অঙ্ক আসবে বা আমাদের অঙ্ক দরকার হবে, এবং কিছু আছে সরাসরি থিওরি। আমরা ওইভাবে ভাগ করে দেখবো। এরপরে চলে যাবো আমরা কোথায়, ভ্যাটে। ভ্যাট হচ্ছে চ্যাপ্টার 33। ভ্যাটের জন্য কিন্তু আমাদের একটা চ্যাপ্টার, আমাদের ভ্যাটের জন্য কিন্তু একটা চ্যাপ্টার, এই এক চ্যাপ্টারে ভ্যাটের শব্দ আছে, আমরা ভ্যাটটা এখান থেকে দেখবো। এরপর দেখেন এই যে কাস্টমস, মানে সব থেকে ঝামেলা করে কিন্তু কাস্টমসে, আপনারা যদি একটু খেয়াল করেন, মানে আপনি যদি কাস্টমসের পেজ নাম্বার দেখেন, কাস্টমসের বই কিন্তু অলমোস্ট 600 পেজ, তাই না? 600+ পেজ নিয়ে কিন্তু কাস্টমসটা। এখন কথা হলো ধরেন এইখান থেকে নাম্বার আসে 10, এখান থেকে যে 10 মার্কস আসে, এখন আপনি ভাবতে পারেন আমরা 10 মার্কের জন্য এরকম 600 পৃষ্ঠা পড়বো কিনা, 600 মার্ক, 600 পৃষ্ঠা আমরা পড়বো কিনা 10 মার্কের জন্য। যদি আমি আমার প্ল্যান বলি, আমরা এটা পড়বো না, আমরা 10 মার্কের জন্য 600 পৃষ্ঠা পড়বো না। আমরা কিভাবে পড়বো, আমরা এই কাস্টমসকে এটা সামারি আকারে পড়বো। সামারিটা হয়তো 8 থেকে 10 পেজ হবে। সামারিটা হবে কত পেজ, 8 থেকে 10 পেজ। এই যে আপনার যে 8 থেকে 10 পেজ সামারি, আপনি যদি এইটা পড়েন, আপনি দেখা যাচ্ছে এইখানের মধ্যে অলমোস্ট 50% পেয়ে যাবেন। এই যে 10 মার্ক আসতেছে, আপনি এর মধ্যে 50% পাবেন এই 8 থেকে 10 পেজ পড়ে। বাকি থাকে কত, বাকি থাকে ধরেন 590 পেজ। আর নাম্বার কত থাকে, 5। এখন কথা হলো এই 5 মার্কের জন্য 590 পেজ পড়ার কোনো দরকার নেই, কারণ কি এই যে টাইমটা, আপনি এই টাইমটা দিবেন কোথায়, ইনকাম ট্যাক্স এবং ভ্যাটে। আপনি যদি এই যে 590 পেজ কাস্টমসের আপনি এইখানে যত পরিমাণ টাইম দিবেন, ইফোর্ট দিবেন, এই ইফোর্ট যদি আপনি ইনকাম ট্যাক্স এবং ভ্যাটে দেন, আপনি 5 থেকে বেশি নম্বর পাবেন। তো আমার জন্য কি করবো, কাস্টমসকে ধরেন বাদ দিলাম, আমরা জাস্ট একটা সামারি পড়বো। আমাদের কাস্টমসের প্ল্যানিং গেল। এরপরে ধরেন ভ্যাট আর ইনকাম ট্যাক্স। ভ্যাট এবং ইনকাম ট্যাক্সে যেহেতু আমাদের ম্যাথ আসে, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স আমাদের কি আসে, দুইটা ম্যাথ আসে, বড় বড় ম্যাথ। একটা আসে কি, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, আমাদের আসে কি অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, একটা ম্যাথ। আর আসে কি অ্যাসেসমেন্ট অফ কোম্পানিজ, তার মানে কি কোম্পানি অ্যাসেসমেন্ট। আমাদের কিন্তু দুটোই আসে। এই দুটো থেকে ধরেন নাম্বার আসে কত, এই দুটো নাম্বার থাকে অ্যারাউন্ড 30 থেকে 32। ইনকাম ট্যাক্স যদি 50% নাম্বার থাকে, ধরেন ইনকাম ট্যাক্স আসবে 50, তার মধ্যে 30 থেকে 32 আসে শুধুমাত্র এই দুটো অঙ্ক থেকে।
আর বাকি ধরেন যে এই 18 to 20 মার্কস এগুলো আসবে অন্যান্য যে চ্যাপ্টার আছে, অন্যান্য চ্যাপ্টারে ধরেন এই বিভিন্ন থিওরিটিক্যাল কনসেপ্ট ওইখান থেকে। এরপর আসবে কি বাকি যে নম্বর থাকে অ্যারাউন্ড 40 মার্কস বা 35, ওটা আসবে কোন জায়গা থেকে? ভ্যাট থেকে। সেই হচ্ছে আমাদের মনে করেন যে এরিয়া ওয়াইজ নাম্বারের ডিস্ট্রিবিউশন। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কোয়েরিজ থেকে আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন, বলবেন। কারণ এখানে ধরেন আপনারা আসছেন তো আসলে পড়ার জন্য, তাই না? যেহেতু আপনারা পড়ার জন্য আসছেন, শেখার জন্য আসছেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কনফিউজিং মনে হয় একটু জিজ্ঞেস করবেন। এতে হবে কি আমরা ধরেন এটা পার্টিসিপেটিভ মুড পাবো। আর যেহেতু এটা অনলাইন, ফেস দেখা যায় না, তো মনে হবে আমি একা একা বলতেছি, কেউ শুনতেছে না বা কেউ নাই সামনে। তো এই কারণে একটু আপনারা রেসপন্স করবেন, না বুঝলে জিজ্ঞেস করবেন। দাদা So, আমার আমাদের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আপনি তো চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 20 পর্যন্ত ট্যাক্সের আন্ডারে পড়ছে, তাই তো? হ্যাঁ, ইনকাম আচ্ছা, ট্যাক্স, আর চ্যাপ্টার 33 হচ্ছে ভ্যাট, 34 হচ্ছে কাস্টমস। কাস্টমস। এগুলো হচ্ছে এই চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 20 হচ্ছে তো ট্যাক্সের যে আমার রুলস বা ট্যাক্সের যে ধারা, এগুলোর মধ্যে হচ্ছে এই চ্যাপ্টার 1 থেকে 20। এর বাইরে মানে আমার 20 থেকে 33 মাঝখানে যে এরিয়াগুলো, যেমন ক্যাপিটাল গেইন বা আমার পেনাল্টি, এগুলো কি আসবে নাকি থিওরি হিসেবে? হ্যাঁ, মানে ওটা বলতেছি ধরেন এই মাঝে যে চ্যাপ্টারগুলো বাদ দিছি, ঠিক আছে, জি এইখান জি থেকে আমরা দেখবো হচ্ছিল ধরেন এই যে পেনাল্টি, পেনাল্টি দেখবো। আর দেখবো হচ্ছিল এইটা আপিল, ট্রাইব্যুনাল যে আপিলের সিস্টেম। ধরেন এই যে নর্মালি কি হয়, ধরেন রিটার্ন সাবমিট করছে, এরপরে আপিল হয়েছে, আমরা এই দুটো জিনিস শুধু মানে পরে দেখবো। তো তো এই যে দুটো জিনিস না এখান থেকে অলওয়েজ থাকবে, এই পেনাল্টি আপিল থেকে অলওয়েজ একটা কোশ্চেন পাবেন আপনারা, মানে একটা দুটো মিনিমাম পাবেন। সো মানে আর আরেকটা প্রথমে জিনিস, বলেন। সরি, আরেকটা জিনিস বলতেছেন যে ম্যাথের ব্যাপারটা, যে ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি, এটা হচ্ছে আমার মূলত সিনিয়রিও বেসড, যেটা আমার এক্সামের প্রথম দুইটা সিনিয়রও কোশ্চেন থাকে, এটা ইন্ডিভিজুয়াল একটা থাকবে, কোম্পানি একটা থাকবে, এরকম? হ্যাঁ, মানে আপনার তো সিনিয়র হিসেবে দুইটা, একটা ইন্ডিভিজুয়াল একটা কোম্পানি, সেই হচ্ছে 18 আর 20, এই দুইটা। জি এখন জি এই যে দুটো বড় অঙ্ক, এখন কথা হলো এই দুটো বড় অঙ্ক এই দুই চ্যাপ্টার, আমাদের প্রথমে যে 17 চ্যাপ্টার আমরা তাহলে কি করব? বিষয়টা কিন্তু এরকম না। ধরেন এই যে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট যদি পারতে হয় কোন কোন চ্যাপ্টার পড়তে হবে? এই যে কয়টা আনলাম, 4, 5, 6, 7, 9, 10। ধরেন এই 6টা চ্যাপ্টার যদি পড়েন আপনারা এই অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল কভার হবে, মানে এটা কিন্তু মোস্ট অফ দা পোর্শন কভার হবে। এই অ্যাসেসমেন্ট অফ কোম্পানিজ, পার্টনারশিপ দরকার নাই, অ্যাসেসমেন্ট অফ কোম্পানিজ, এই অ্যাসেসমেন্ট অফ কোম্পানির জন্য কি করতে হবে? এই চ্যাপ্টার 8, এই চ্যাপ্টার 8 ভালো করে পড়তে হবে। চ্যাপ্টার 8 ভালো করে পারা মানে আপনার কোম্পানি অ্যাসেসমেন্ট হয়ে যাবে। আমরা এখানে বিষয় হলো মানে এখানে কোনো চ্যাপ্টার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, কোনো অঙ্ক কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, তার মানে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। যেমন ধরেন এই যে ইনকাম ফ্রম বিজনেস, এর সাথে আপনাকে একটু করে দিবে, যদি চাই একটু কমপ্লেক্স করবে, ধরেন এটার সাথে এইটা একটু অ্যাড করে দিবে। চ্যাপ্টার 11 ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামortization, এটা একটু অ্যাড করে দিবে। আবার ধরেন কি করতে পারে, এই যে ইন্ডিভিজুয়াল অঙ্ক বা কোম্পানির অঙ্ক, এর সাথে কি করে দেবে, এই যে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 13, এটা একটু অ্যাড করে দিবে। এক্সিবিশন এন্ড অ্যালাউন্সেস, এমন এর সাথে কি হইতেছে, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। আবার ধরুন এই যে চ্যাপ্টার 12, চ্যাপ্টার 12 থেকে কি করতে পারে, এই চ্যাপ্টার 12 এর একটা টপিক এই কোম্পানি এস্টিমেটের মধ্যে দিয়ে দিতে পারে, নাও পারে, দিতেও পারে। যদি দেয় তখন অঙ্কটা একটু ডিফিকাল্ট মনে হবে, আর যদি না দেয় অঙ্কটা ইজি লাগবে। তাহলে চ্যাপ্টার 12 এইখান থেকে কি ইন্ডিপেন্ডেন্ট কোনো কোশ্চেন আসে কিনা, এইখান থেকে ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন আসার চান্সেস খুবই কম থাকে, যেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট কোশ্চেন দিবে না। আবার চ্যাপ্টার এই 14, এই চ্যাপ্টার 14 হচ্ছে কি দেখেন কি বলছে, ডিডাকশন অর কালেকশন অফ ট্যাক্স এট সোর্স, মানে যে টিডিএস। এখন দেখেন এই যে টিডিএস, অনেক অনেক টিডিএস এর আইটেম, অনেক অনেক টিডিএস এর রেট, এত এত রেট কিন্তু মুখস্থ রাখা সম্ভব না, তাই না? শুধু টিডিএস না, ধরেন টিডিএস বিডিএস অনেক রেট, এত রেট কিন্তু মুখস্থ রাখা সম্ভব না। সো আপনাকে যদি একটা রেট চাই যে ওই আইটেমের রেট টিডিএস রেট কত, তো এইটা কিন্তু খুবই ডিফিকাল্ট। যদি ভেরি কমন আইটেম হয় ওটা পারতে পারেন, বাট যদি কোনো পিকুলার আইটেম দিয়ে দেয়
কোনো একটা অদ্ভুত আইটেম দিয়ে বলছে তার টিডিএস রেট কত বা তার ভিডিএস রেট কত, এত রেট তো মুখস্থ থাকবে না। তার মানে কি, যদি রেট চাই এখান থেকে দুই একটা কোশ্চেন হাতছাড়া হবে। সো এটাকে আপনাকে ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে যে না আমার এত তো রেট, দুই একটা রেট আসলেও আমার ভুল হতেও পারে, যে আমি এটা নাও পারতে পারি। সো এই যে আপনি আগে থেকে প্রিপেয়ার থাকলেন যে আমার দুই একটা কোশ্চেন আমি পারবো না, সেটা হবে কি আপনি কিন্তু যখন এরকম একটা ডিফিকাল্ট কোশ্চেন দেখবেন আপনি কিন্তু মনোবল হারাবেন না। কারণ প্রথমত কথা হলো পরীক্ষার নাম্বার কত, 100, তাই না? এখন বলুন তো 500-তে কত মার্ক লাগবে, বলতে পারেন 500-তে কত মার্ক লাগবে? 60%। 55+। আচ্ছা, আমরা 50-এ না বলি, 60-এ না বলি, প্রথম কথা হলো পাস করতে 100 মার্কের দরকার নাই, এটা তো কনফার্ম। ধরুন আপনি বললেন 500-তে 50 দরকার, 55, 60 দরকার, এটা কিন্তু কনফার্ম না। বাট আমরা কনফার্ম কোনটা, যে 500-তে 100 লাগে না, এটা কিন্তু আমরা কনফার্ম যে 5 করতে 100 লাগে না। তার মানে কি, দু চারটা কোশ্চেন যদি চলেও যায়, সো এটা কোনো ম্যাটার না। 60% কভার করলে মনে করেন যে একটু কি হলেন, একটু অ্যাংজাইটি ফিল করলেন, এরপর হবে কি, আপনি এরপর যখন যখন একটা পারা কোশ্চেন আসবে আপনার সেটা কিন্তু ভুলার চান্স বেড়ে যাবে। কারণ কি আপনি তো এখন তো আপনার একটু অ্যাংজাইটি ফিল করতেছেন, সো আপনার ইজি কোশ্চেন আপনার কাছে তখন ডিফিকাল্ট লাগবে। সো এই জন্য পরীক্ষা কি করতে হবে, এরকম দু চারটা কোশ্চেনের জন্য আপনাকে আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে যে আমি এটা পারবো না, কারণ আমার 100 মার্কের দরকার নাই। এরপরে আর বাকি যে চ্যাপ্টার গুলো আছে এখানে, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এবং কিছু হচ্ছে থিওরিটিক্যাল। আমরা থিওরি হোক ম্যাথমেটিক্স হোক আমরা কি করব, আমরা আগে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে ডিসকাশন করব, ম্যাথ দেখবো, যাতে করে আপনারা এই যে সিনারিও বেসড অঙ্কগুলো সেগুলো যেন ইজিলি সলভ করতে পারেন। এই হচ্ছে আমাদের এই পুরো ধরেন সিলেবাস বা আমাদের চ্যাপ্টারে পুরো ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি প্রিভিয়াস ক্লাস পাবেন। তো যেটা আমি করাই, ধরেন যেখানে দরকার সেখানে লিখতেছি, এক্সাম্পল দিচ্ছি, বা যে লাইনটা গুরুত্বপূর্ণ বা পড়াইতেছি সেটা আমি কিন্তু মার্ক করতেছি। আমার ধরেন এই একটা চ্যাপ্টারে অনেক ধরনের পেজ থাকে, সব পেজ কিন্তু পড়ার দরকার নাই, সব পেজ পড়ার দরকার নাই। আমি যেগুলো পড়াবো সেগুলো ভালো করে পড়বেন। আর কিছু কিছু জায়গা এমন হবে আমি বলে দিব যে এটা একটু নিজেরা পড়ে নেবেন, কারণ এমন হতে পারে ওটা আসলে মানে আপনার জানার জন্য বলতেছি যে এটা ওটা পড়ে রাখবেন। তো আমি এইভাবে বলে দিব যে এটা একটু পড়ে রাখবেন, ওটা আপনার বাসায় পড়ে নেবেন। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো আমরা ওগুলো কিন্তু ক্লাসেই ডিসকাস করতেছি। আর খেয়াল রাখবেন যে আমি কোন পেজ পড়াইতেছি, কোথায় পড়াইতেছি। আর যেটা আমি মার্ক করে রাখতেছি, আপনারা কি করবেন, আপনাদের ধরেন বই যা ধরেন সফট কপি সেই সফট কপি সাথে রাখবেন, এবং আমি কোথায় পড়াইতেছি ওটা একটু খেয়াল রাখবেন যে আমি কোন লাইন পড়াইতেছি। যদি আমি মার্ক করতেছি আপনারা খেয়াল করবেন কোন লাইন পড়তেছি, আপনিও কিন্তু এটাও মার্ক করে রাখতে পারেন। এটা আপনার জন্য সুবিধা হবে। বা আপনি ধরেন ওই প্যারাটা মার্ক করে রাখেন যে হ্যাঁ ভাইয়া এই প্যারাটা পড়াইছে, তো আমি বাসা যখন রিভিশন দেবো আমি এই প্যারাটা পড়বো। কারণ চ্যাপ্টারের সবটা পড়া দরকার নাই যে আমি কোন প্যারা বা কোন পয়েন্টে পড়াইতেছি। এখানে কিন্তু চ্যাপ্টারে কিন্তু হেডিং দেওয়া আছে, ধরেন চ্যাপ্টারের 1.1, 1.2, 1.3। তারপর আপনারা এটা একটু খেয়াল রাখবেন যে আমি কোন পয়েন্টটা বা কোন সেকশনটা পড়াইতেছি, ওটা আপনার বাসা বসে পড়বেন। আর বাকি যেটা বাদ দিব বা যেটা বলবো দরকার নাই, ওটা দরকার নাই, ওটা আপনাদের না পড়লেও হবে। এটা হচ্ছে পাস করার জন্য। আর যদি চান আমি জানার জন্য পড়তে চাই, জানার জন্য তো পুরো বই পড়তে হবে, তো সেক্ষেত্রে শুধু বই না, সেক্ষেত্রে জানার জন্য পড়তে হবে কি, পুরো আইন পড়ে ফেলতে হবে। আইন একেবারে আইনের মেইন কপি নিয়ে বসে এ টু জেড সব পড়তে হবে। বাট এক্সামে তো আসলে সব দরকার নেই। সেই হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশন, প্লাস আমরা কিভাবে পড়াবো সেটা, টেকনিকটা। আর যেটা আমাদের আজকে প্রথম ক্লাস, আমরা আজকে একটু আমাদের চ্যাপ্টার 1 থেকে শুরু করব। সো বিফোর দ্যাট, যদি কেউ কিছু বলতে চান বা ধরেন কাজ যদি কোনো অভিমত থাকে সেটা একটু শেয়ার করতে পারেন, এনিওন।
আচ্ছা, কেউ ভাইয়া কি কাস্টমের যে পার্টটা, হ্যাঁ বলেন। কাস্টমার যে পার্টটা এটা দেখলাম যে পুরো ম্যানুয়ালের 3 ভাগ 1 ভাগ। সো হাউ টু কভার দিস? অ্যাজ দেখলাম যে এখানে প্রায় 20-25% প্রশ্ন আসে কাস্টমার থেকে। সরি, কথাটা বুঝতে পারিনি, কেটে কেটে আসছে। বললাম যে এখন কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যালো, আচ্ছা ভাই, আপনার কথা আসলে ক্লিয়ার হচ্ছিল না, একটু নেটওয়ার্কের ডিস্টার্ব, কথা কেটে কেটে আসতেছিল। আচ্ছা ভাই, যদি একটু পরে বলতে পারেন অন্য কেউ আছেন কিনা, যে কোনো আইডিয়া বা কোনো কিছু শেয়ার করতে চান, বা কোনো কিছু জিজ্ঞাসা আছে ক্লাসটা শুরু করার আগে, আপনি একটু শেয়ার করতে পারেন। Anyone interested to share his idea or her idea? বা ধরেন যারা অলরেডি এক্সাম দিচ্ছেন, মানে প্রিভিয়াস কোন এক্সামে বসছেন, সেই আপনারা চাইলে আপনার এক্সাম এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, যে আপনি আসলে এক্সামে কোন ধরনের ডিফিকাল্টিস ফেস করছেন। এতে হবে কি, আমাদের জন্য সুবিধা হবে, যে সেই অনুযায়ী আমরা তাহলে কভার করার চেষ্টা করবো যে আসলে কোন ধরনের ডিফিকাল্টিস হইতেছে। ভাইয়া আপনি যে একটা জিনিস বললেন যে টিডিএস বা ভিডিএস, হ্যাঁ, এটা কি মানে ধরেন সব এক্সামের জন্য যে বেসিক যে মানে মূলত যেগুলো বেশি কোশ্চেন আসে ওইগুলো থেকে ওটার জন্য কি আপনি কি আমাদের কি কোনো সাপোর্টিভ মানে রেট গুলো দিবেন, নাকি না আমরা ওই ম্যানুয়াল থেকে পড়লে হবে? এখানে হবে কি, ম্যানুয়ালে কিন্তু চার্ট দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, অনেক রেট সহ এটা টেবিল দেওয়া আছে। তো আমি যেটা করবো, ধরেন কমন যে কয়েকটা আছে 10 to 12, ওটা একটু মার্ক করে দেবো, যে ওইগুলো একটু মনে রাখবেন। ওইখান থেকে যেগুলা আসার জন্য ঘুরে ফিরে যেগুলো এক্সামে আসে ওইগুলো। হ্যাঁ, মানে ওইখানে, কারণ সব তো আর ইম্পর্টেন্ট না, এখানে কিছু কিছু আইটেম থাকে যেগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো একটু দাগিয়ে দেবো, ওই কটা রেট একটু মনে রাখবেন। আর এখন ওইটা ধরেন, ওটা কিন্তু লাখ, ধরেন আপনি মনে রাখছিলেন কিন্তু আসছে অন্য একটা, তো এটা করার কিছু নেই। আর যদি গুড লাক হয়, আপনি যেগুলো পড়ছেন 8টা 10টা বা 15 20টা মুখস্থ করছেন, সেখান থেকে একটা চলে আসছে, তো সেটা আপনি পেরে যাবেন। এরপর বুঝতে পারছেন ভাইয়া? জি ধন্যবাদ। আচ্ছা, ভাইয়া আসলে আশফাকুল হায়দার ভাইয়া লিখছেন, কাস্টমস পার্ট তো অনেক বড়, তাই না? কাস্টমস পার্ট অনেক বড়। তো ধরেন ওইখান থেকে আহ, যে পরিমাণ মার্কস আসে, সেই পরিমাণ মার্কস অনুযায়ী কিন্তু মনে করেন যে বই পড়া অনেকটা ডিফিকাল্ট। আমরা একটা সামারি করবো, এখানে একটা সামারি করবো, ওই সামারিটা করলে আপনি 40 to 50% মার্কস ওইখান থেকে কভার হয়ে যাবে। আর বাকি যে টাইমটা থাকবে, আপনি বাকি টাইমটা ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের উপর বেশি ফোকাস দিবেন। কারণ কি, অত পেজ, ধরেন এই যে 600-700 পেজ আসলে পড়াটা টাইম কনজিউমিং হবে, এবং এটা কিন্তু ইফেক্টিভ হবে না। আপনি যে টাইম অ্যান্ড ইফোর্ট ওইখানে দিবেন কাস্টমার্সের জন্য, আপনি যে প্রমাণ টাইম অ্যান্ড ইফোর্ট দিয়ে ওখান থেকে যে মার্ক তুলবেন, আপনি ওই টাইম অ্যান্ড ইফোর্ট যদি আপনি ইনকাম ট্যাক্স এবং ভ্যাটে দেন, ওর থেকে বেশি নম্বর পাবেন। আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা ভাইয়া একজন, হ্যাঁ জি ভাইয়া বলেন। আমাদের যে ট্যাক্স ভ্যাট কাস্টম, এটা কি মানে ট্যাক্সের পরে ভ্যাট এভাবে হবে, নাকি না ট্যাক্সের ক্লাস আলাদা ভ্যাটের ক্লাস আলাদা, এভাবে ইন্ডিভিজুয়ালি হবে? ক্লাস তো যদি আমি একাই নিব, মনে করেন এখানে আমরা প্রথমে ইনকাম ট্যাক্স আগে কভার করব, এরপরে ভ্যাট, এরপরে কাস্টমস, মানে সিরিয়াল দিয়ে আগাবো। মানে এখানে যদি একবারে, যদি ধরেন আমি কয়েকটা ক্লাস নিলাম ইনকাম ট্যাক্স, এরপরে আবার কয়েকটা ক্লাস নিলাম ভ্যাটের, এইভাবে হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো আমরা এক সাইড আগে কভার করব, আমরা এইভাবে সাইড বাই সাইড সামনে আগাবো। আচ্ছা, আর কারো কোনো কোয়েরিজ আছে? যদি থাকে আপনি একটু শেয়ার করেন। অন্যথা আমরা আমাদের আজকের চ্যাপ্টার 1 একটু চলে যাব, আমরা আজকে কিছু টপিক ডিসকাস করি। তো আমি ধরে নিচ্ছি আমাদের দাদা আমাদের এমনি কয়দিন ক্লাস হবে দাদা? ক্লাস হচ্ছে, এটা একটু কথা বলতে হবে, যে আমাদের ধরেন এখন তো আসলে এক্সামের শিডিউল একটা কমছে, তাই না? আগে ছিল 4টা, এখন হচ্ছে 3টা। তাদের নেক্সট এক্সাম কবে আছে ওইটা অনুযায়ী একটু দেখতে হবে, যে সপ্তাহে কয়টা ক্লাস নিলে আমরা কভার করতে পারি। তো এখানে কিন্তু এমন হবে না যে ধরেন কভার করার জন্য আমি ক্লাস কম নিয়ে বা গ্যাপ দিয়ে দিয়ে পড়িয়ে cover করলাম, এরকম হবে না। আপনার যেটা ভালো হয় পাস করতে পারেন, আমার সেভাবেই আসবে।
জি দাদা, ক্লাস পরীক্ষার নাম্বার একটু আগে যদি শেষ হয় তখন রিভাইজ টপিকটা ইজি হয়। ক্লাসটা আমরা ওইভাবে শেষ করে দিব যে পরীক্ষার আগে একটা পর্যাপ্ত সময় হাতে রেখে শেষ করে দিব। দাদা পরীক্ষা 3টা কি কনফার্ম হয়ে গেছে? 3টে তো তারা নোটিশ দিছে, আর এখনো তো ফার্দা কোনো নোটিশ দেয়নি। যেহেতু ফার্দা কোনো নোটিশ দেয়নি, তার মানে ওই নোটিশই কার্যকর। আর আমাদের এখন আপাতত যেহেতু আমাদের অলরেডি ধরেন ক্লাস শুরু হবে এখন, বা আপনারা যখন পড়াশোনা শুরু করবেন, আপনাদের কিন্তু প্ল্যান ধরতে হবে যে 3বারই এক্সাম হবে। আপনারা ওইটা ধরে ধরেন পড়াশোনা শুরু করেন, ওইভাবে আপনাদের সাবজেক্ট চুজ করেন। যে ধরেন আগে যখন 4বার এক্সাম হতো, আপনি ধরেন 3টা পরীক্ষা দিতেন, মানে ধরেন 2টা সাবজেক্ট পরীক্ষা দিতেন, যেহেতু সময় কম। এখন যেহেতু 3বার পরীক্ষা হবে, সময় একটু বেশি হবে, তো আপনি ভাবতে পারেন আমি তো তিনটা কোর্স পড়ি বা 3টা এক্সাম দিব। তো আপনাকে এইভাবে টাইম এবং যে আপনার আপনার এক্সামে কি পরিমাণ টাইম আছে এবং আপনার কি পরিমাণ টাইম আছে পড়ার জন্য। যেমন এক্সামের টাইম 3 মাস, বাট আপনার পড়ার সময় নাই, এটা কিন্তু তার মানে আপনি কিন্তু একটা কোর্সই কভার করা ডিফিকাল্ট হবে। তো আপনার এক্সামে কতদিন সময় আছে এবং আপনি কতগুলো কোর্স কভার করতে পারবেন, এইভাবে প্ল্যান করে আগাতে হবে। আর যেহেতু এখনো পর্যন্ত কোনো আপডেট নোটিস আসেনি, আমরা ধরে নিচ্ছি 3টা এক্সাম হবে, তো সেই হিসেবে আমরা আমাদের কোর্সে সাজাবো। আমাদের ক্লাস নাম্বার এবং উইকলি কয়টা ক্লাস হবে সেটা আমরা ওইভাবে প্ল্যান করে জানিয়ে দিব। আর একটা বিষয়, এটা তো নোবেল আপনাদেরকে বলছে যে প্রথম কিন্তু ফ্রি ক্লাস থাকে, তাই না? এখন ক্লাসগুলো কিন্তু সবার জন্য ওপেন। তো এই যে যেগুলো ওপেন ক্লাস, এই ওপেন ক্লাস কিন্তু একটু র্যান্ডমলি হবে। মানে যে দাদা আপনার কথা ফাঁকে ফাঁকে বন্ধ হয়ে যায়। দাদা শোনা যাচ্ছে না কথা। কেটে কেটে আসতেছে। দিব তখন কিন্তু ফিক্সড হবে। এর আগে দুইটা ক্লাস র্যান্ডমলি হবে, মানে র্যান্ডমলি। হ্যালো, আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি। জি ভাই। আমার এই নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, যার কারণে কথা হয়তো কেটে কেটে গেছে। আচ্ছা, তাহলে আমরা আজকে অল্প কিছু ডিসকাস করি। আশা করি আপনারা আসলে এটা বিষয়গুলো বুঝতে পারবেন। আমাদের যে চ্যাপ্টার 1, আমরা আজকে চ্যাপ্টার 1 দিয়ে শুরু করি, যে ওখানে কি আছে এবং আমরা ওখান থেকে কোন কোন বিষয়গুলো পড়বো। চ্যাপ্টার 1 কি বলছে? সোর্সেস এন্ড স্ট্রাকচার অফ বাংলাদেশ ইনকাম ট্যাক্স ল। আমাদের দাদা বাংলাদেশের একটু আগে প্রথমে সিলেবাসটা একটু জানাবেন, মানে কিরকম কোন স্টাইলে টপিকস আসে, কিসের উপর কত? ওইটা আমরা অলরেডি একটু ডিসকাস করছি। সেটা আবার একটা সামারি করি, ঠিক আছে? ছোট একটা সামারি করে বলি। ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস। ধরেন ইনকাম ট্যাক্স থেকে ধরেন 50%, এখানে ধরেন 35 to 40, আর এখানে ধরেন 10 থেকে 15%। ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস। এবং এখন কোন টপিকস এর উপর আসবে আচ্ছা, ইনকাম ট্যাক্স? ভ্যাটটা কিন্তু ধরেন এই যে কাস্টমস, ঠিক আছে? কাস্টমস মানে থিওরি বেসড। এই যে ভ্যাটটা কি হবে? ধরেন 35 থেকে 40, এখানে ম্যাথ এবং থিওরি আসে, বাট এখানে ম্যাথ পোর্শন একটু কম, প্লাস থিওরি পোর্শন একটু বেশি থাকে। ভ্যাটে ম্যাথ কম, থিওরি বেশি আসে। আর যে ইনকাম ট্যাক্স ধরেন ম্যাথ আসবে, এটা কিন্তু ইনকাম ট্যাক্স কিন্তু মেইনলি ম্যাথ বেসড। ধরেন এখানে 50, তো এখানে ধরেন অ্যারাউন্ড মিনিমাম যদি দুটো সিনারিও আসে, মানে কি, ধরেন 32 মার্ক কিন্তু কনফার্ম ম্যাথ, 32 মার্ক কনফার্ম ম্যাথ। এর বাইরে কিন্তু আরো ছোটখাটো 2-1টা ম্যাথ আসতে পারে, ছোট 2-3টা ম্যাথ কিন্তু আসতে পারে। আমরা ধরে নিলাম আরো ধরেন 3-4টা আসবে, তার মানে কি ধরেন 4 to 6 আরো আসলো ম্যাথমেটিক্স। বাকি যে থাকে কত, ধরেন 10+, এটা কি আসবে? থিওরি আসবে। আমরা এই যে ইনকাম ট্যাক্স কিন্তু ম্যাথ বেসড
থিওরি কম। ভ্যাটে হচ্ছে ম্যাথ কম, থিওরি বেসড, আর কাস্টমস কিন্তু পুরোটাই থিওরি বেসড। সেই যে ইনকাম ট্যাক্সের দুটো ম্যাথ, দুটো সিনারিও, ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি, ওইখানে ধরেন কিন্তু 32 মার্ক কভার হয়ে গেছে। 50-এর মধ্যে 32 মার্ক কিন্তু ওই 2 ম্যাথই কভার হয়ে গেছে। আর বাকি থাকে যে 18, ওইখান থেকে ধরেন কিছু 2-একটা ম্যাথ আসতে পারে, আর আশেপাশে থিওরি বেসড। এই আমাদের পুরো সিলেবাসের একটা সামারি। এখন দেখেন চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এ কি বলা হয়েছে? সোর্সেস এন্ড স্ট্রাকচার অফ বাংলাদেশ ইনকাম ট্যাক্স। মানে আমাদের বাংলাদেশের যে ইনকাম ট্যাক্স যে লটা আছে, আমাদের সোর্স এন্ড স্ট্রাকচার আসলে কেমন, সেটা নিয়ে আমাদের চ্যাপ্টার 1-এ কথা বলা হয়েছে। এখন দেখেন আমাদের প্রথমে কি বলছি? ইনকাম ট্যাক্স, তাই না? এখন দেখেন এই যে ইনকাম ট্যাক্স, আমাদের প্রথমে দেখতে হবে এই যে ইনকাম ট্যাক্স আসলে কয় প্রকার। হ্যাঁ, ইনকাম ট্যাক্স 2 প্রকার। একটা ছিল পার্সোনাল ইনকাম ট্যাক্স, একটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স, আর একটা হচ্ছে কি কর্পোরেট ইনকাম ট্যাক্স। তার মানে ধরেন পার্সন, এই পার্সোনাল কারা? ধরেন ব্যক্তি, ব্যক্তি এরা হচ্ছে কি করে ইনকাম ট্যাক্স দিচ্ছে, এটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স। এবার ধরেন কর্পোরেট ইনকাম ট্যাক্স, তার মানে ধরেন যারা কর্পোরেট বা কোম্পানি, কারণ কোম্পানিকে আমরা 8টা নামে কি জানি বলেন তো? কোম্পানি কি? এটা লিগাল এন্টিটি, তাই না? একটা লিগাল এন্টিটি। বাংলা এটা কি বলছে? কৃত্রিম ব্যক্তি সত্তা। মানে এরা কি করতেছে? ট্যাক্স দিচ্ছে। তার মানে কর্পোরেট ইনকাম ট্যাক্স এবং পার্সোনাল ইনকাম ট্যাক্স, এই দুটো আমাদের আসছে। এখন দেখেন এই যে পার্সোনাল মধ্যে আবার অনেক সময় হয় কি, এর আগে কি ছিল? এর আগে কিন্তু পার্টনারশিপ, পার্টনারশিপ যে বিজনেস, এই পার্টনারশিপ বিজনেস আগে কিন্তু ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল ইনকাম ট্যাক্স আন্ডারে কিন্তু অ্যাসেসড হতো। মানে ওর কিন্তু আগে পার্টনারশিপ বিজনেস আগে কিন্তু স্ল্যাব অনুযায়ী রেট হইতো, স্ল্যাব রেটে। বাট এখন কিন্তু পার্টনারশিপ আর স্ল্যাব রেটে যাবে না, পার্টনারশিপের জন্য কিন্তু সেপারেট রেট ঘোষণা করা হয়েছে। আমাদের ট্যাক্স কয়টা? 2টা, পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ইনকাম ট্যাক্স। এরপর আসি আমাদের বাংলাদেশের যে ট্যাক্স রেট, বাংলাদেশের ট্যাক্স রেটের স্ট্রাকচার কেমন একটু বলেন তো একজন, বাংলাদেশের ট্যাক্স রেটের স্ট্রাকচার কেমন বলতে পারবেন? ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। না না, মানে ইসে ট্যাক্স পার্সোনালের জন্য, পার্সোনালের জন্য স্যার স্ল্যাব আছে স্ল্যাব আছে, তাই না? 325 থেকে স্ল্যাব আছে। এখন দেখেন 60টা স্ল্যাবে স্ল্যাব কি আছে। ধরেন প্রথমে একটা বলছে সেফর 4 লাখ 0। এরপর ধরেন কথার কথা, আমার স্ল্যাবটা এখন এক্স্যাক্টলি আমি হয়তো নাও মিলতে পারে একটু। স্যার, ধরেন 3.5 এরপরে লাখ ছিল। 3.5 লাখ জিরো, না, নতুন পরে আইন নতুন 3 লাখ, 5 4 লাখ, লাখ, 20 লাখ। যাই হোক আর কি, আমি এটা ধরেন র্যান্ডমলি বললাম। আমাদের আমাদের তো দুটো অ্যাসেসমেন্ট, আমাদের অ্যাসেসমেন্টের রানিং একটা, কারেন্ট আর সামনে একটা। এরপরে 5%, এরপর ধরেন 2 লাখে, মানে আমি এটা র্যান্ডমলি বলতেছি। এরপর ধরেন 10%। আমাদের স্ল্যাবের দেখেন, আমাদের যদি স্ল্যাবটা একটু খেয়াল করেন, আমাদের একটা প্রথমে একটা ইনকাম কি বলছে? ফ্ল্যাট 0। এরপর দেখেন ইনকাম বাড়তেছে আর ট্যাক্স রেট বাড়তেছে। মানে আপনি এটা যে এক্সাক্ট স্ল্যাব এরকম না, আপনি জাস্ট আপনি পয়েন্টের দিকে ফোকাস করেন। এই যে ইনকাম বাড়তেছে, ট্যাক্স রেট বাড়তেছে। এরপর ধরেন 5 লাখ 15%, এরপরে বলছে ধরেন 20 লাখ 20%। তার মানে কি আমাদের সিলেবাসে এরকম হয়, এই ইনকাম বাড়তেছে আর ট্যাক্স রেট বাড়তেছে। তো এই জন্য বলা হয়েছে আমাদের বাংলাদেশের ট্যাক্স রেট এটাকে বলছিল প্রোগ্রেসিভ রেট স্ট্রাকচার। প্রোগ্রেসিভ রেট স্ট্রাকচার তার মানে কি ইনকাম বাড়লে ট্যাক্স বাড়তেছে। কোম্পানির জন্য কি এরকম বলেন তো? কোম্পানিতে কেমন হয়? কোম্পানি ফ্ল্যাট, কোম্পানি কিন্তু ফ্ল্যাট 25%, সেফর 25%। তার মানে কি ওর যা ইনকাম 25%, কারণ কি ফ্ল্যাট। বাট এই যে পার্সোনাল জন্য কি করা হয়েছে? ইনকাম বাড়লে ট্যাক্স বাড়তেছে, এটাকে আমরা কি বলতেছি? প্রোগ্রেসিভ রেট স্ট্রাকচার। এখন যদি বলা হয় যে বাংলাদেশের রেট আসলে কেমন, আপনি যদি বলা হয় বাংলাদেশের ইনকাম ট্যাক্সের রেট কেমন স্ট্রাকচার, আপনি যদি বলেন প্রোগ্রেসিভ, এটা কি 100% কারেক্ট হলো? শুধু পার্সোনালের ক্ষেত্রে প্রোগ্রেসিভ, পার্সোনালের ক্ষেত্রে শুধু পার্সোনালের জন্য প্রোগ্রেসিভ। পার্সোনাল জন্য প্রোগ্রেসিভ, কোম্পানি পার্টনারশিপ এবং অন্যান্য কোম্পানি তাদের জন্য কিন্তু ফ্ল্যাট, তাই না? তার মানে কি যদি এক কথায় বলা হয় বাংলাদেশের রেট কেমন, তখন কিন্তু আপনি শুধু প্রোগ্রেসিভ বলে হচ্ছে না। আবার যদি বলেন যে শুধু ফ্ল্যাট, তা কিন্তু হচ্ছে না, কারণ কি অ্যান্সার কিন্তু পার্শিয়াল অ্যান্সার হবে। কারণ আপনাকে কি বলতে হবে? যদি অপশন থেকে দুটো, আপনি দুটোই অ্যান্সার করবেন, যে ফ্ল্যাট এন্ড প্রোগ্রেসিভ বোথ। প্রোগ্রেসিভ ফ্ল্যাট দুটোই বোথ। আর যদি থাকে একটা, ধরেন অপশনে একটাই দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি একটা মার্ক করতে পারেন, দুটো থাকলে দুটোই মার্ক করবেন। আর যদি এমন হয় ধরেন কোনো নাম লেখা নাই বাট বলছে মিক্স, আপনি সেটা যদি মিক্স অ্যান্সার করেন তা কিন্তু হবে। কারণ কি আমাদের কিন্তু দুটোই আছে, ফ্ল্যাটও আছে, প্রোগ্রেসিভও আছে।
যেমন প্রিভিয়াস ইয়ার পর্যন্ত, এর আগে কি ছিল? এর আগে পার্টনারশিপ কিন্তু স্ল্যাব রেটে ট্যাক্স হইতো, পার্টনারশিপ আগে স্ল্যাব রেটে ট্যাক্স হইতো। বাট এই যে অ্যাসেসমেন্টের 26-27 থেকে কি শুরু হয়েছে? পার্টনারশিপ ফার্ম উইল বি ট্যাক্সড এট ফ্ল্যাট রেট। এই 26-27 আগে কিন্তু পার্টনারশিপ স্ল্যাব রেটে ট্যাক্স দিত। এই 26-27 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে কি হবে? পার্টনারশিপ ফ্ল্যাট রেটে ট্যাক্স দিবে। কোম্পানি কিন্তু ট্যাক্স দেয় ফ্ল্যাট রেটে, যে কর্পোরেট ইনকাম ট্যাক্স কি হবে? ফ্ল্যাট রেট হবে। এখন দেখেন এই আমাদের রেটের যে স্ট্রাকচার গেল, এরপর আসি এই যে আমাদের ট্যাক্স পে করতেছি, ট্যাক্স পে করছি আমরা কিসে বেসিসে পে করতেছি, তাই না? এখানে বেসিকটা বলা হচ্ছে এরকম, ইনকাম ট্যাক্স ইজ বেসিক্যালি ইম্পোজড অন দা প্রিন্সিপাল। কোন ধরনের প্রিন্সিপাল ফলো করে? এবিলিটি টু পে। মানে আমাদের এই যে বাংলাদেশে আমাদের ইনকাম ট্যাক্সটা ফলো করা হয়, প্রিন্সিপালটা কি, কোন প্রিন্সিপাল ফলো করা হয়? এবিলিটি টু পে। যার যেমন এবিলিটি, দেখেন এই কারণে কিন্তু যার ইনকাম কম তার কিন্তু ট্যাক্স কম, যার ইনকাম বেশি তার ট্যাক্স বেশি। এই যে এবিলিটি টু পে, যদি এমন হইতো যে সবার ট্যাক্স সমান, আমার ধরেন যে যার ধরেন ইনকাম কম তার ধরেন আসছে ট্যাক্স 1 লাখ, ধরেন একজন ব্যক্তি তার সারা বছর ইনকাম 10 লাখ, তার ধরেন ইনকাম 10 লাখ 1 মিলিয়ন, তার ট্যাক্স আসছে ফর 1 লাখ, এক্সাম্পল 1 লাখ। আর যে ব্যক্তির ইনকাম 1 কোটি বছরে 10 মিলিয়ন, তার যদি ট্যাক্স আসে 1 লাখ, তার মানে দুটো কি সেম হইলো? এটা কি জাস্টিফাইড হলো কিনা? এটা কি জাস্টিফাইড বলা যায়? দুজনে যদি সেম ট্যাক্স আসে? না, এটা কিন্তু জাস্টিফাইড না। কারণ কি, দেখেন যার এখানে ইনকাম 1 কোটি তারও 1 লাখ, যার 10 লাখ তারও 1 লাখ, তার মানে কি জাস্টিফাইড না। এখানে কি বলা হয়েছে প্রিন্সিপালে, যে এবিলিটি টু পে, যার এবিলিটি বেশি সে বেশি দেবে। এই জন্য আমাদের বাংলাদেশে কেমন ট্যাক্স ধরা হয়? যার ইনকাম কম তার ট্যাক্স কম, যার ইনকাম বেশি তার ট্যাক্স বেশি। এই আমাদের বাংলাদেশে আমাদের ট্যাক্সের একটা প্রিন্সিপাল। এরপর আসি আমাদের যে ওভারঅল আমাদের যে ট্যাক্স, আমাদের ট্যাক্স কিন্তু ব্রডলি 2টা ক্লাসে ভাগ করা হয়েছে। আমাদের ট্যাক্স ভাগ করছে কয়টা ক্লাসে? 2টা ক্লাস। একটা বলছে ডিরেক্ট ট্যাক্স আর বলছে ইনডিরেক্ট ট্যাক্স। এখন কথা হলো ডিরেক্ট ট্যাক্স কোনটা, ইনডিরেক্ট ট্যাক্স কোনটা। এখন আপনি যেটা করতে পারেন, নাম্বার 1 ফ্যাক্ট, আপনি ডাইরেক্ট মুখস্থ করতে পারেন। আপনি মুখস্থ করবেন যে এই ট্যাক্স ডিরেক্ট ট্যাক্স আর এই ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স, আপনি এটা মুখস্থ করতে পারেন। বাট আপনাকে বুঝতে হবে যে আমি কেন ডিরেক্ট ট্যাক্স বলতেছি। ধরেন এই ইনকাম ট্যাক্স, এখন বলতে যে ইনকাম ট্যাক্স এটা কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট? ডিরেক্ট। ডিরেক্ট। এখন যদি বলা হয় এটা আপনি মুখস্থ করে বললেন ডিরেক্ট, ঠিক আছে, আমি ধরে নিলাম আপনি মুখস্থ করে রাখছেন এটা ডিরেক্ট ট্যাক্স। যদি বলা হয় এটা কেন ডিরেক্ট ট্যাক্স, এই যে আপনাকে যে কি করতে হবে, আপনাকে এক্সপ্লেন বা এটার এসেন্সটা জানতে হবে যে ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট আমরা কিসে বেসিসে ভাগ করতেছি, আমরা কিভাবে এটাকে ক্লাসিফাই করতেছি, কোনটা কোন ধরনের ট্যাক্স। এখানে কি বলছে, ডিরেক্ট ট্যাক্সেস আর দোজ ট্যাক্সেস, কোন ধরনের ট্যাক্স, ইনসিডেন্স অফ হুইচ ক্যান নট বি শিফটেড অন আদার্স। তার মানে ডিরেক্ট ট্যাক্স হলো সেই সব ট্যাক্স যার এই ইনসিডেন্স আপনি কি করবেন না, ক্যান নট বি শিফটেড, আপনি অন্যের উপর শিফট করতে পারবেন না। তার মানে কি, যে ট্যাক্সের ইনসিডেন্স আপনি শিফট করতে পারবেন, যেটা আপনি শিফট করতে পারবেন সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, আর যেটা আপনি শিফট করতে না পারবেন সেটা হচ্ছে আমরা ডিরেক্ট ট্যাক্স। এই জন্য কি বলছে, দ্য পারসন পেইং দ্য ট্যাক্স, যে ট্যাক্সটা পে করতেছে, শোডাস দ্য এন্টায়ার বার্ডেন অফ ট্যাক্স। তার মানে যে পে করতেছে সে, এবং যার এই যে মানে কি, এটা আমরা যদি বাংলা বলি এটা হচ্ছে কি, যার ঘাড়ে কর দেয়, এবার যার ঘাড়ে কর দেয় সেই পে করতেছে, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। আমরা ধরেন আপনি জব করেন, আপনি জব করলেন, আপনার স্যালারি ইনকাম, এই যে আপনার স্যালারির উপর যে ট্যাক্স আসে, এই ট্যাক্সটা কার ঘাড়ের উপর আছে? আপনার ঘাড়ের উপর আছে। কারণ কি, আপনি জব করতেছেন, এটা আপনার ইনকাম। এই জন্য বলছে কি, শোল্ডার্স দ্য এন্টায়ার বার্ডেন, মানে কার শোল্ডারে বা কার ঘাড়ে আছে, তাই না? এখন দেখেন আপনি যদি জব করতেছেন বা আমি ধরুন জব করতেছি, এই যে আমার ইনকাম, এই ট্যাক্সটা আমার ঘাড়ে আছে, আবার আমি কিন্তু পে করতেছি, এইটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। এরপরে কি বলছে, দিস ইজ বেসিক্যালি ট্যাক্স অন পারসন বোথ ফিজিক্যাল এন্ড লিগাল পারসন, এটা গেল। এরপর ইনডিরেক্ট কোনগুলো, যেখানে বলা হয়েছে ইনসিডেন্স অফ দিস শিফটেড বাই পারসন, যেখানে আপনি ইনসিডেন্সটা শিফট করতে পারবেন। ধরেন আপনার ঘাড়ে আছে, আপনি এটা অন্যের উপর পাঠিয়ে দিবেন, পেইং দ্য ট্যাক্স টু দ্য আদার্স লাইক হিজ কাস্টমার, সে কি করবে, তার এই যে ইনসিডেন্সটা সেটা কি করবে, অন্যের উপর চাপাই দিবে বা সে ট্রান্সফার করে দিবে।
কি বলছে, দিজ আর বেসিক্যালি ট্যাক্স অন গুডস ও সার্ভিসেস। আমার কি মেইনলি আমাদের বাংলাদেশের যে ভ্যাট, দেখেন ভ্যাটে কি হয়, ধরেন ম্যানুফ্যাকচারার সে কি করবে, সে যখন সেল করবে হোলসেলারের কাছে, সে কি করবে, হোলসেলারের উপর ভ্যাট ট্রান্সফার করে দিবে। হোলসেলার কি করবে, সেল করবে রিটেলারের কাছে, হোলসেলার কি করলো, রিটেলারের উপর ভ্যাট ট্রান্সফার করে দিল। আবার রিটেলার কি করবে, সেল করবে কাস্টমার বা আমাদের কনজিউমারের কাছে। মানে এই যে আলটিমেট ভ্যাটটা কে পে করতেছে, আলটিমেট ফাইনাল ভোক্তা, final কনজিউমার, consumer। মানে ভোক্তারা পে করতেছি। মানে এই আমার যদি বলা হয় যে ভ্যাটের এই ভ্যাটের ইন্সিডেন্স কার ঘাড়ে, আমাদের ভোক্তাদের ঘাড়ে, বাট এটা পে করতেছে কারা, এই যে ম্যানুফ্যাকচারার, হোলসেলার, রিটেলার, তারা কিন্তু পেমেন্টের প্রসেস, তারা কিন্তু পে করতেছে। বাট আলটিমেট ইন্সিডেন্স কিন্তু ভোক্তার ঘাড়ে। তার মানে দেখেন এখানে কি হইতেছে, এই ম্যানুফ্যাকচারার, এরপরে হোলসেলার, রিটেলাররা কিন্তু তারা যে ইন্সিডেন্সটা কি করছে, শিফট করতেছে। তার যে পরবর্তী যে চেইন, তার যে চেইন, তার যে সাপ্লাই চেইন, এর পরে যে আছে তার উপর সে কি করতেছে, ট্রান্সফার করে দিচ্ছে। এটাকে আমরা বলবো ইনডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট। আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনাকে যদি র্যান্ডম একটা ট্যাক্সের নাম বলা হয়, আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা আমাদের ডিরেক্ট নাকি ইনডিরেক্ট। আপনি এইভাবে চিন্তা করবেন যে এটা কি আমি ইন্সুরেন্স কি শিফট করা যাবে কিনা। যদি ইন্সুরেন্স শিফট করা যায় সেটা ইনডিরেক্ট, আর যদি শিফট করা না যায় এটা ডিরেক্ট। এখানে কিন্তু আপনার কোনো যত প্রকার ট্যাক্স আপনার কিন্তু মুখস্থ করার দরকার নাই। আপনি শুধু এই কনসেপ্টটা খেয়াল রাখবেন যে আমি আসলে কিভাবে আইডেন্টিফাই করবো যে একটা ট্যাক্স ডিরেক্ট নাকি ইনডিরেক্ট। এরপর দেখেন 1.2 তে কি বলছে, বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচার। আমাদের বাংলাদেশের আসলে ট্যাক্স স্ট্রাকচার কেমন, যদি এক কথায় বলা হয়, আমাদের বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচার কিন্তু খুবই কমপ্লেক্স। মানে ব্যাপক লেভেলের কমপ্লেক্স আমাদের বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচার। কারণ কি, এখানে আমাদের অনেক প্রকারের ট্যাক্স আছে, আমাদের অনেক অনেক সোর্স থেকে কি হইতেছে, ট্যাক্স নেওয়া হইতেছে। যেমন দেখেন আমাদের যদি একটু দেখি, প্রথমে কি বলছে, মাল্টিপল ট্যাক্স সিস্টেম। আমাদের বাংলাদেশের ট্যাক্স সিস্টেম কিন্তু মাল্টিপল। যেমন ধরেন প্রথমে কি বলছে, ট্যাক্স অন ইনকাম অ্যান্ড প্রফিট। আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে ধরেন একটা কি করতেছি, ইনকামের উপর ট্যাক্স দিচ্ছি। ইনকামের উপর কেমন, ধরেন ইনকাম ট্যাক্স দিচ্ছে কোম্পানি, আবার ইনকাম ট্যাক্স পারসনস আদার দ্যান কোম্পানি। তার মানে কি আমরা একবার ইনকাম করতেছি, ইনকামের উপর ট্যাক্স দিচ্ছি। এখন ধরেন আপনার ওই ইনকাম থেকে আপনি কি করবেন, আপনি একটা অ্যাসেট কিনবেন। আপনার ওই ইনকাম দিয়ে আপনি একটা অ্যাসেট কিনবেন। তো এই যে আপনি একটা অ্যাসেট কিনবেন, ওই অ্যাসেট কিনতে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে আবার ট্যাক্স দিতে হবে। আপনাকে আবার ট্যাক্স দিতে হবে। যদি আপনি যে রেজিস্ট্রেশন করবেন, ওখানে আবার ট্যাক্স দিতে হবে। আবার ধরেন আপনি কি করবেন, আপনার ওই অ্যাসেট আপনি পরে আবার সেল করবেন, আপনার অ্যাসেট আপনি সেল করবেন, ওই সময় আবার আপনাকে আবার ট্যাক্স দিতে হবে। এরপর আপনার কিছু সেভিংস আছে, আপনি কি করবেন, আপনি ভাবলেন আমি কিছু খরচ করি, আপনার তো ডে টু ডে খরচ করতে হবে, আপনাকে কি করতে হবে, ওখানে আবার ট্যাক্স দিতে হবে। তো প্রথম আসে ইনকামের উপর ট্যাক্স, এরপরে যে প্রপার্টি আর ক্যাপিটাল ট্রান্সফার, যে গিফট ট্যাক্স, আপনি যদি গিফট দেন ট্যাক্স আছে, ল্যান্ড রেভিনিউ, স্ট্যাম্প ডিউটি। তার মানে কি আপনার যদি প্রপার্টি থাকে, এই প্রপার্টির উপর আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। এরপর ট্যাক্স অন গুডস ও সার্ভিসেস। আপনি যেটা খরচ করবেন, না আপনার আপনার ইনকাম, আপনি ইনকাম করে ট্যাক্স দিচ্ছেন, আপনি এখন টাকাটা খরচ করবেন, সেইখানে আপনার কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। যেমন কি কি দিতে হবে, ধরেন কাস্টমস ডিউটিস। যদি কোনো কিছু ইম্পোর্ট করা হয় তার উপর কাস্টমস ডিউটি দিতে হয়। এই যে কাস্টমস ডিউটি কিন্তু সব আইটেমের উপর না, সব আইটেমে কিন্তু কাস্টমস ডিউটি লাগে না। এক্সাইজ ডিউটি, সব আইটেমে কিন্তু এক্সাইজ ডিউটি লাগে না। কোন কোন আইটেমে লাগবে ওটা কিন্তু আমাদের এক্সাইজ ডিউটি একটা বলা আছে যে কোন কোন আইটেমের উপর এক্সাইজ ডিউটি লাগবে। এরপরে ভ্যাট। ভ্যাট হচ্ছে সব থেকে ব্যাপক, কারণ আমাদের সরকারের টোটাল যে রেভিনিউ তার বেশিরভাগ আসে কিন্তু ভ্যাট থেকে। এবার টার্ন ওভার ট্যাক্স, এই ভ্যাট এবং টার্ন ওভার ট্যাক্স কিন্তু একই আইনে। আর এই একটা সাপ্লিমেন্টারি ডিউটি, এই যে 3, 4, 5, এটা কিন্তু একই অ্যাক্ট, ভ্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট 2012। এরপর রোড ট্যাক্স, আপনি ধরেন একটা গাড়ি কিনছেন, আপনি যেটা গাড়ি কিনছেন ওই গাড়ি ধরেন আপনি লাইসেন্স করবেন, তখন আপনাকে একটা ট্যাক্স দিতে হয়। আর আপনি যে চালাবেন ওইখানে একটা ট্যাক্স দিতে হবে। কারণ কি আপনার যা করবেন বাংলাদেশে আপনার ট্যাক্স আছে। এই জন্য মজা করে বলা হয়, আপনি বাংলাদেশে আছেন মানে, আপনি বাংলাদেশের শ্বাস নিচ্ছেন মানে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি যা করেন সেখানে আপনার ট্যাক্স আছে। এরপরে আছে ইলেকট্রিসিটি ডিউটি, নার্কোটিক্স ডিউটি, এরপরে আদার ট্যাক্স এন্ড ডিউটি, যেমন ট্রাভেল ট্যাক্স। আপনি যদি ট্রাভেলে যান, আপনি যদি ট্রাভেল বিষয়ে বাইরে যান, আপনার সেখানে কিন্তু ট্রাভেল ট্যাক্স দিতে হয়। কারণ আপনি বাংলাদেশে যা করেন না কেন আপনাকে ট্যাক্স দিতে হবে। এই যেমন দেখেন এত এত স্কোপ, এই কমপ্লেক্স। দাদা নার্কোটিক্স ডিউটিটা কি? দাদা শোনা যাচ্ছে না কথা।
হ্যাঁ, আপনারা কি শুনতেছেন দাদার কথা? না, কানেকশনে মনে সমস্যা হচ্ছে। জি, এখন তো একদমই বন্ধ হয়ে গেছে। আমি ভাবছিলাম মনে হয় আমারই প্রবলেম। না, সবাই সাউন্ড করে না। জি, জি, জি। আমরা ঠিক সবাই আছে। সাউন্ড করবো আর কি। জি, একটু ইয়ে করেন। তাহলে মানে বোঝা যাবে। হ্যাঁ, বোঝা যাবে, রাইট। থ্যাংক ইউ। দাদার সম্ভবত নেট সমস্যা হয়েছে, এই জন্য বের হয়ে গেছে একবারে। জি, জি। সবাই অপেক্ষা করেন, চলে আসবে। নেটওয়ার্ক হচ্ছে আজকে আমারও বাসায় নেটওয়ার্ক। নেটওয়ার্কটা ওই বাফারিং করতেছে আর কি। হ্যালো, জি, সাউন্ড শোনা যাচ্ছে। নেট কানেকশনে চলে গেছিল। আমার নেট কানেকশনে চলে গেছিল, যার কারণে কল ডিসকানেক্ট হয়ে গেছিল। আপনারা লাস্ট কোন পর্যন্ত শুনছেন যদি একটু আমাকে বলেন, আমি তাহলে ওইখান থেকে আবার শুরু করব। ভাইয়া রোড ট্যাক্স পর্যন্ত ছিল। আচ্ছা, রোড ট্যাক্স, তাই না? তো এরপরে ধরেন আরো আছে কি, যে ট্রাভেল ট্যাক্স। ট্রাভেল ট্যাক্স যদি আমাদের ট্রাভেলে যান, যে অনেক সময় না যে বাংলাদেশ থেকে ট্রাভেল বিষয়ে বাইরে যায়, ট্রাভেল বিষয়। দাদা নার্কোটিক্স এটা কি? এইটা নার্কোটিক্স হলো কি, ধরেন এই যে আছে না, এই যে মাদক দ্রব্য, ঠিক আছে, মাদক দ্রব্য, এই কারণে যদি এই কারণে ডিউটি, তাকে ডিউটি দিতে হয়, নার্কোটিক্স ডিউটি। অ্যাজ এক্সাম্পল ধরেন, এই বাংলাদেশে বৈধভাবে যদি কেউ চায় নার্কোটিক্সের বিজনেস করতে, যেমন ধরেন বাংলাদেশে বার আছে না, লাইসেন্স বার জি। আছে, তাহলে ওরা কি দেয়, এই যে যারা মাদক দ্রব্য, ওরা আসলে নার্কোটিক্স ডিউটি দেয়। মানে ওদের কিন্তু ট্যাক্স আছে, ওটা ভিন্ন জিনিস, বাট ওদের সেপারেটলি নার্কোটিক্স ডিউটি পে করতে হয়, যেহেতু ওরাই নার্কোটিক্স নিয়ে বিজনেস করে। ওটা হচ্ছে নার্কোটিক্স ডিউটি। সো এইগুলো আমাদের বিভিন্ন প্রকারের ট্যাক্সের আইটেম। এরপরে কি বলা হয়েছে, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন একটা জিনিস মনে রাখবেন, যে এনবিআর হলো সুপ্রিম অথরিটি, বা আমাদের বাংলাদেশের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে সুপ্রিম অথরিটিকে এনবিআর, জাস্ট এজেন্টে মনে রাখবেন। এটা কিন্তু আমি এখানে ফার্স্ট লাইন আমি এখানে মার্ক করছি। নাম্বার 3 তে কি বলছে দেখেন, ট্যাক্স অ্যাভয়েডেন্স বিহেভিয়ার অফ দ্য ট্যাক্স পেয়ার্স। এখন একটু বলেন তো, আমাদের বাংলাদেশে যারা আছি, আমাদের বাংলাদেশি, আমাদের আমি, আপনি, আপনারা, ইনক্লুড সবাই, আমাদের নেচার কি বলতে পারেন? আমাদের নেচার কি? অ্যাভয়েড কিভাবে বাদ দেওয়া যায়? আমাদের নেচার হচ্ছে ফাঁকিবাজি দেওয়া, তাই না? ফাঁকি দেওয়া। আমাদের সবার চেষ্টা থাকে কি, কিভাবে ট্যাক্স কম দেওয়া যায়, তাই না? কিভাবে ট্যাক্স কম দেওয়া যায়। এখন এই যে ট্যাক্স কম দেওয়া, এটা দুই ভাবে করা যায়। আমার ট্যাক্স কম দিতে পারি দুই ভাবে, একটা হচ্ছে অ্যাভয়েডেন্স, একটা হচ্ছে ইভাশন। অ্যাভয়েডেন্স কোনটা? আপনি আইনের ভিতর থেকে ট্যাক্স কমাইছেন, আপনি কি করছেন, আইনের ভিতর থেকে ট্যাক্স কমাইছেন, এটা হচ্ছে অ্যাভয়েডেন্স। তাহলে বলুন তো, অ্যাভয়েডেন্স কি লিগ্যাল নাকি ইলিগ্যাল? লিগাল। এটা লিগ্যাল। হ্যাঁ, লিগ্যাল হবে। লিগ্যাল, আপনি তো আইনের ভিতরে আছেন, আপনি Legal. আইনকে ব্যবহার করে ট্যাক্স কমাইছেন, তো এটা লিগ্যাল। তার মানে কি, অ্যাভয়েডেন্স তাহলে কি হবে, আপনি আইনের ভিতর থেকে ট্যাক্স কমাইছেন। আর ইভাশন হলো আপনি আইনের বাইরে যে ট্যাক্স কমাইছেন। আইনের বাইরে যে মানে কি, আপনি অবৈধভাবে ট্যাক্স কমাইছেন, আইনকে ফাঁকি দিয়ে ট্যাক্স কমাইছেন, ইনকাম এটা হচ্ছে ইলিগাল। তার মানে কি, ধরুন আপনি কি করছেন, আপনি ইনকাম কম দেখেছেন, আপনি ধরেন একটা ইনকাম দেখানি নাই, আপনার ধরেন অনেক প্রকার ইনকাম আছে, আপনি ধরেন একটা ইনকাম দেখানি নাই,
মানে আপনি মোট কথা হলো আপনি আইনের বাইরে যে ট্যাক্স কমাবেন, সো এটা হবে ইলিগাল। এই জন্য মনে রাখবেন যারা ব্যক্তি পর্যায়ে আছেন বা যে কোনো পর্যায়ে, এই যে এটা আপনি কি করতে পারেন, আপনাকে ট্যাক্স প্ল্যানিং করতে হবে, আপনাকে প্ল্যান করে ট্যাক্স কমাইতে হবে। আপনি ধরে প্ল্যান করবেন আপনি কিভাবে আপনার যদি আপনি সাজান আপনার ট্যাক্সটা কম হবে, এটা হচ্ছে আমাদের অ্যাভয়েডেন্স। কারণ কি আপনি আইনকে ব্যবহার করে বা আপনি আইনের ভিতর থেকে আপনি কি করছেন, ট্যাক্সটা কমাইতেছেন। সো এটা হলো আমাদের অ্যাভয়েডেন্স। অ্যাভয়েডেন্স এবং ইভাশন এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবেন। এবার আমাদের বাংলাদেশের ট্যাক্স সিস্টেম এর আরেকটা কমপ্লেক্স ফ্যাক্ট হলো ন্যারো ট্যাক্স বেস। এই যে ন্যারো ট্যাক্স বেস, ন্যারো ট্যাক্স বেস বলতে দেখেন কি বোঝানো হয়েছে, ট্যাক্স বলতে বোঝানো হয়েছে ট্যাক্স বেস হলো কি আমরা আসলে যার উপর ট্যাক্স দেই এটা ছিল ট্যাক্স বেস। এখন তাহলে আমাদের বাংলাদেশের ন্যারো ট্যাক্স বেস কেন বলা হয়? ন্যারো ট্যাক্স বেস বলা হয়েছে এই কারণে কারণ বাংলাদেশে কিন্তু অনেক কিছু কিন্তু এক্সিবিশন দিয়ে রাখা হয়েছে, ট্যাক্সের বাইরে রাখা হয়েছে। যেমন ধরেন ইনকাম ধরেন কথা 7 লাখের কম হলে ট্যাক্স নাই। বাংলাদেশ ধরেন একটা কৃষি প্রধান দেশ, তার মানে কি এখানে কিন্তু অনেক পরিমাণ পার্সন এখানে কিন্তু কি হইতেছে, ট্যাক্সের বাইরে চলে গেছে। প্রথম ধরেন 7 লাখের জিরো বা ট্যাক্স নাই, মানে অনেক ব্যক্তি এখানে বাদ হয়ে গেছে। আবার ধরেন কি করলো, ধরেন যদি কোনো একটা হিল ট্র্যাকে কোম্পানি খুলে তার জন্য ধরেন কি বলছে, সে ফর 5 ইয়ার্স এর তাকে ট্যাক্স তাকে পে করতে হবে না। আবার যেমন ধরেন ইপিজেড বা ইন্ডাস্ট্রিয়াল জোন, এরকম বিভিন্ন জোন আছে। ওইসব জায়গায় যদি সে কম মানে বিজনেস করে তবে তাকে কি করা হয়েছে, তাকে ট্যাক্সে বেনিফিট দেওয়া হয়েছে। যেমন ধরেন ইপিজেড, ইন্ডাস্ট্রিয়াল জোন, ওইসব জায়গায় প্রথম 3 বছর কোনো ট্যাক্স নাই, 0%। মানে এখানে মেইন পয়েন্ট হলো বাংলাদেশে কি করা হয়েছে, এরকম বিভিন্ন এক্সিবিশন দিয়ে এই ট্যাক্স বেসে কমিয়ে আনা হয়েছে, ন্যারো ট্যাক্স বেস। তো এটা আমরা বলতেছি ন্যারো ট্যাক্স বেস। এরপর আসি আমাদের সোর্স কি, আমাদের যে ট্যাক্স ল আমাদের এখানে আসলে সোর্স কি আছে সেখানে এইটা একটু খেয়াল রাখবেন। ধরেন এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এই যে একটা অ্যাক্ট কি খুব সহজ, মানে আমি চাইলে আমার অ্যাক্ট চলে আসলো এমন কিন্তু না। একটা অ্যাক্ট আনতে কিন্তু অনেক সময় লাগে, একটা অ্যাক্ট আনতে অনেক সময় লাগে। তো এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এখানে আসলো। এরপর আসছে ইনকাম ট্যাক্স রুলস। ইনকাম ট্যাক্স অ্যাক্টে কি হয়, ধরেন আমাদের অ্যাক্টের পুরো বিষয়বস্তু থাকে ওই ইনকাম ট্যাক্স অ্যাক্টে, মানে ওই যে আমাদের যে ধরেন সাবজেক্ট লাইন, ওই সাবজেক্ট লাইনের যে মেইন বিষয়বস্তু ওইটা আসে কোথায়, ইনকাম ট্যাক্স অ্যাক্টে আসে। আর রুলসে কি আসে, রুলসে আসে হলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, তার মানে কি অ্যাপ্লিকেশন। রুলসে থাকে অ্যাপ্লিকেশন। আপনি ধরেন ইনকাম ট্যাক্স অ্যাক্টে আপনাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে বিভিন্ন সেকশন বলা আছে, ওই সেকশন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন ওটা থাকে কোথায়, ইনকাম ট্যাক্স রুলসে। তার মানে কি যে ইনকাম ট্যাক্স রুলস এটা কিন্তু আমাদের একটা সোর্স। আবার কি হয়, প্রতি বছর কি করতেছে, ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স ইস্যু করতেছে। এই যে ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স ইস্যু করতেছে এটাও কি, এটা কিন্তু আমাদের একটা সোর্স। ধরেন একটা রেট মেইন অ্যাক্টে আছে 10%, এবং এরপরে ফাইন্যান্স অ্যাক্টে এসে বলছে এইটা রেট হবে 15%। এখন আপনি কোন রেট নিয়ে কাজ করবেন? ফাইন্যান্স অ্যাক্ট। কেন ফাইন্যান্স অ্যাক্ট? ফাইন্যান্স অ্যাক্ট তো এই বছর আসছে, আর অ্যাক্ট ওটা তো মেইন অ্যাক্ট। লাস্টটাই তো নিতে হবে দাদা। এখানে যেটা পয়েন্ট আসছে, ধরেন এই একটা অ্যাক্ট কিন্তু চাইলে কিন্তু চেঞ্জ করা যায় না, তাই না? একটা অ্যাক্ট কিন্তু চাইলেই চেঞ্জ করা যায় না। যেমন ধরেন আগে ছিল কত 1984, সেখান থেকে আসছে 2023, দেখেন কত বছর সময় লাগছে আপডেট হইতে। তো 23 থেকে ধরেন আরো ধরলাম 20 বছর পর দিয়ে 43 আপডেট হবে, তাই না? একটা অ্যাক্ট ধরেন আসে, এরপর যে চেঞ্জেস গুলো আসে সাবসিকুয়েন্ট অনেক চেঞ্জেস আসে না। ধরেন ওই কি হয়, ওই যখন ফাইন্যান্স অ্যাক্ট আসে ওই যত সব চেঞ্জ দরকার হয় সে কি করে, ওই ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে ওই চেঞ্জেস গুলো ইমপ্লিমেন্ট করে, ওই চেঞ্জেস গুলো নিয়ে আসে। না মানে যদি ফাইন্যান্স অ্যাক্ট আসে তো ওই ফাইন্যান্স অ্যাক্ট যেটা বলছে ওইটা কার্যকর হবে। এখন ধরেন ফাইন্যান্স অ্যাক্ট চলে আসছে, ফাইন্যান্স অ্যাক্টে বলছিল 15%। এখন ধরুন সরকার মনে করলো আমি আবার একটু কমিয়ে দিব, আমি ধরেন আবার 2.5% কমাবো। সে কি করছে, একটা এসআরও ইস্যু করছে। এসআরও দিয়ে বললো কি এইটা 12.5%। তার মানে কি এখন কিন্তু 12.5% নিয়ে কিন্তু কাজ করতে হবে। কারণ কি ধরেন এই যে ফাইন্যান্স অ্যাক্ট আপনি ইস্যু করছেন, এই ফাইন্যান্স অ্যাক্ট আবার আসবে কবে, 1 বছর পরে।
এই যে আপনার যদি এখন যদি আপনার এই মিন টাইমে চেঞ্জ দরকার হয়, আপনি এই চেঞ্জটা করবেন কিসের মাধ্যমে? এই এসআরওর মাধ্যমে। কারণ কি আপনার ধরুন একটা আসলো, আপনার যদি কোনো চেঞ্জের দরকার হয় ওটা আপনি আনবেন কোথায়? অ্যাক্টের মাধ্যমে, এসে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে। এবং যদি এমন হয় যে ফাইন্যান্স অ্যাক্টের সময় চলে গেছে, আবার 1 বছর পরে আসবে, আমার হাতে অত সময় নেই ওয়েট করার, তখন কি করতে হবে? এসআরও ইস্যু করে ওই রেটটা চেঞ্জ করে দেবো, বা ওই আমাদের যে চেঞ্জ দরকার ওইটা আমি চেঞ্জ করে দেবো এসআরওর মাধ্যমে। এই যে অ্যাক্ট, রুলস বা ফাইন্যান্স অ্যাক্ট, এসআরও সবই আমাদের কি হতেছে? এই ট্যাক্স অ্যাক্টের সোর্স হিসেবে কাজ করতেছে। যখন এই এসআরও তো বলছে 12.5%, আপনি এরপর যদি কাজ করেন এই 12.5% ধরে কাজ করতে হবে। কাজ করতে হবে। Right. তো এর আগে ফাইন্যান্স অ্যাক্টে 15, মেইন অ্যাক্টে 10, ওটা দেখার দরকার নাই। যখন আমার আবার প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। এই যে এসআরওটা কি, এটা কি কোনো প্রতি বাৎসরিক নাকি না এটা কোনো টাইম প্রতি মাস? এছাড়াও তো হয় কি, এছাড়াও যখন দরকার হয় তখন ইস্যু করবে। বাইন্ডিং না কোন সময় যখন দরকার হবে, টাইম, এটা হচ্ছে টাইম বেসিস, যখন দরকার হবে তখন ইস্যু করবে। গভর্নমেন্ট যখন প্রয়োজন মনে করবে। যেমন ধরেন, মানে একটা এক্সাম্পল দেই, বিগত 1.5 বছর আগে বা 1 বছর আগে কি হয়েছিল? হুট করে কি ডিমের দাম বেড়ে গেছিল না? ডিমের দাম কিন্তু অনেক বাড়ছিল, খেয়াল করছেন কিনা? হ্যাঁ, বাড়ছিল। ডিমের দাম কিন্তু অনেক বাড়ছিল। আমার তো মনে আছে, ডিমের দাম এই ফার্মের ডিমে কিন্তু 60 টাকা হালি হয়েছিল, ঠিক কিনা? ফার্মের ডিম 60 টাকা হালি, যেটা ছিল অ্যারাউন্ড 35 টাকা, 35-40 টাকা হালি ছিল, সেই ডিম হুট করে 60 টাকা হয়ে গেছে। তখন সরকার কি করছিল? বলছিল যে এই যে ডিম যারা ইম্পোর্ট করবে, ডিম ইম্পোর্টে সে কি করছে? সে ট্যাক্স কমাইছে। ডিম ইম্পোর্টে আই গেস সিটি ছিল 20%, সিটি ছিল 20%। এখন দেখছে যদি বাংলাদেশের মার্কেটে চাই, মানে সরকার কি দেখতেছে, এনবিআই কি দেখতেছে, যদি বাংলাদেশের মার্কেটে যদি আমি চাই স্টেবল করতে, কি করতে হবে? ডিমের দাম কমাতে হবে। আর যদি ডিমের দাম কমাতে হয় কি করতে হবে? ডিম ইম্পোর্ট করে আনতে হবে কম দামে। যদি সে বাড়ি থেকে ডিম ইম্পোর্ট করে এনে বাংলাদেশের মার্কেটে ছাড়ে, তার মানে কি হবে? অটোমেটিক ডিমের বাজার হবে। এরপরে এটাকে আই গেস 5% করছি। দেখেন এই যে আমাদের টাইম বেসিস, যখন দরকার হবে। এই যে এখন মনে করতেছে যে আমার ডিমের মার্কেট স্টেবল করার জন্য ট্যাক্স কমাইয়া, মানে ইম্পোর্ট ট্যাক্স কমাইয়া মার্কেটে ছাড়তে হবে। সে সিডি কি করছে? 20 থেকে 5% নিয়ে আসছে। এরপরে বাইরে থেকে যখন ডিম ইম্পোর্ট করছে ইম্পোর্টাররা, ডিম যখন ইম্পোর্ট করছে এই কম ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করছে, মার্কেটে কম প্রাইসে সাপ্লাই দিচ্ছে, ওভারঅল মার্কেট কিন্তু আস্তে আস্তে কমে গেছে। বলেন তো বর্তমানে ডিমের হাতে কয় টাকা? ফার্মের ডিমের দাম যদি কেউ কিনে থাকেন রিসেন্টলি, অনেক কম কমে গেছে। এটা কিন্তু আছে কত? অ্যারাউন্ড 25 থেকে 35 এর মতো আছে। 30 থেকে 35, 25 থেকে 35 এরকম কিন্তু আছে। আমার কি দেখেন, এই যে সামান্য একটা ডিসিশন একটা কি দিচ্ছে, আমাদের মার্কেট তো এইভাবে স্টেবল হয়। তো সরকার কিন্তু অনেক সময় এইভাবে চিন্তা করে এই ট্যাক্স চেঞ্জ করে মার্কেট স্টেবল করতে হবে। তো এই কারণে এসআর ইস্যু করে। কারণ এখন যদি ভাবেন যে আমাকে এই রেট যদি কমাইতে হয়, আমাকে ওয়েট করতে হবে পরবর্তী বছরে ফাইন্যান্স অ্যাক্টের জন্য। আমি পরবর্তী বছর ফাইন্যান্স অ্যাক্ট দিয়ে কমাবো, বাট এটা তো অনেক সময়, ধরেন 6 মাস 7 মাস পরে ফাইন্যান্স অ্যাক্ট আসবে, লম্বা সময় না? এই মিন টাইমে যদি দরকার হয় তখন তারা এসআর ইস্যু করে। সেটা কোনো টাইম লিমিট নাই, যখন দরকার হবে তখন ইস্যু করবে। দাদা যখন দরকার হবে শুধু তখনই, মানে এটা কোনো মানে ইয়ে নাই, স্পেসিফিক কোনো রুলস ইয়ে নাই, কোনো টাইম নাই, যখন যেমন দরকার তখন একটা যেমন প্রতি বছর আসে, এবার যেমন স্টেবল গভর্নমেন্ট নাই দেখে অর্ডিন্যান্স আসছে, জিনিসটা তো এরকম তাই না দাদা? ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স, ফাইন্যান্স অ্যাক্ট বা ফাইন্যান্স অর্ডিন্যান্স বছরে একবার আসবে। মনে করবেন ফাইন্যান্স অ্যাক্ট বছরে একবার আসবে। জি দাদা। এখন ধরো বছরে একবার চলে আসছে, এরপরে চেঞ্জ দরকার, তখন কি করতে হবে? আইদার 1 বছর অপেক্ষা করতে হবে অথবা এসআর ইস্যু করতে হবে। তো এই জন্য এসআর ইস্যু করতে হবে। এই যে এসআরও, এটা কিন্তু আমাদের এই একটা সোর্স। জি দেখেন আমাদের কত ধরনের এই ট্যাক্সে, মানে আপনাকে কত কিছু মাথায় রাখতে হবে। তো এরপরে আর যেগুলো আছে আমাদের, এগুলো আমাদের কিন্তু অলরেডি ডিসকাস করছি। এই যে এই অ্যাক্ট কি, রুলস কি, অর্ডিন্যান্স কিভাবে কাজ করে, আমরা এই জন্য এটা এখন আর ডিটেলসে দেখতেছি না। এরপর সেখানে একটা সামারি দিচ্ছি আমাদের কোন কোন বিষয়গুলো আছে না আমাদের এই অ্যাক্টে, কোন কোন বিষয়গুলো আছে এখানে, এটা দরকার নেই আমাদের। (1.6) অবজেক্টিভস এন্ড ইম্পর্টেন্স, সেটাও দরকার নাই। রোল দরকার নেই, এখান থেকে আসবে না।
আমার চলে আসে এখানটায় সাম ডেফিনেশনস এন্ড ইম্পর্টেন্ট কনসেপ্ট রিলেটেড টু ট্যাক্স, মানে আমাদের কিছু ডেফিনেশন জানতে হবে। ওই ডেফিনেশন কি হবে আমাদের দরকার হতে পারে, অনেক সময় কিন্তু এটা থেকে আমাদের এক্সামে আসে। যেমন দেখেন আমরা প্রথমে কি করব, আর প্রথমে দেখবো অ্যাসেসমেন্ট ইয়ার, যে অ্যাসেসমেন্ট ইয়ার বলতে আসলে কি বোঝানো হয়, আমরা কোনটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলবো। এই যে অ্যাসেসমেন্ট ইয়ার, এটা কি বলছে, অ্যাসেসমেন্ট ইয়ার মিনস, কি মিন করতেছে, দ্যাট পিরিয়ড অফ 12 মান্থস। দেখেন অ্যাসেসমেন্ট কি বলছে, পিরিয়ড অফ 12 মান্থস কমেন্সিং, কমেন্সিং মানে শুরু হওয়া, কবে থেকে শুরু হবে, ফার্স্ট ডে অফ জুলাই এভরি ইয়ার। তার মানে জুলাইয়ের প্রথম দিন, তার মানে 1 জুলাই থেকে শুরু হবে এবং থাকবে কয়দিন, 12 মাস। তার মানে কি হইলো, 1 জুলাই থেকে 12 মাসের 30 জুন, তাই না, এটার মধ্যে 12 মাস হয়। তো এইটার মধ্যে কি হবে, অ্যাসেসমেন্ট ইয়ার। মানে এখন দেখেন, তাহলে যে কোনো বছর, আপনি যে কোনো বছরের 1 জুলাই থেকে 31 জুন অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে এখন যদি বলা হয় আমাদের প্রতি বছরই অ্যাসেসমেন্ট ইয়ার, মানে আমাদের বাংলাদেশের বছর তো শুরু হয় জুলাই, মানে 1 জুলাই থেকে 30 জুন, তাই না, এনবিআর হিসাব অনুযায়ী আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হইতেছে 5 জুলাই থেকে 30 জুন, এক বছর। তার মানে কি, আপনি র্যান্ডমলি যে বছর ধরেন না কেন, সেটাই কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার। দেখেন আমরা এরপরে দেখবো আসলে কোম্পানি বলতে কি বোঝানো হয়। এই ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কোম্পানি কি, দেখেন বলছে কি, কোম্পানি মিনস এ কোম্পানি অ্যাজ ডিফাইন্ড ইন কোম্পানিজ অ্যাক্ট 1994। আমরা এই কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী যারা কোম্পানি, এরা তো কোম্পানি আছেই, ইনক্লুডস। তার মানে কি, দেখেন কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কিন্তু শুধুমাত্র এটাই কোম্পানি। বলেন তো কোনগুলো কোম্পানি, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী, যারা কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশে রেজিস্টার্ড, এরা কিন্তু বাংলাদেশের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কোম্পানি। বাট এর বাইরেও অনেক এন্টিটি আছে যারা অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট কোম্পানি না, বাট ট্যাক্সের চোখে তারা কোম্পানি। ভালো করে খেয়াল করবেন, কিছু বিজনেস আছে যারা কোম্পানি সেক্টর অনুযায়ী কোম্পানি না, কারণ কি, তারা কোম্পানি সেক্টর অনুযায়ী রেজিস্টার্ড না, বাট ট্যাক্সের চোখে তারা কোম্পানি। যেমন দেখুন কি বলছে, লিয়াজো অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস, ব্রাঞ্চ অফিস হবে ফরেন এস্টাবলিশমেন্ট। তার মানে কোনো ফরেন এস্টাবলিশমেন্ট বা ফরেন কোনো কোম্পানির বাংলাদেশে যদি কোনো লিয়াজো অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস বা ব্রাঞ্চ অফিস থাকে, এরা এই যে ধরেন এরা কি হতে পারে, এরা বাংলাদেশে কোম্পানি সেক্টর অনুযায়ী রেজিস্টার্ড নাও হতে পারে, কারণ এরা বাংলাদেশের ওরা রেজিস্টার্ড না, বাট ওরা বিজনেস করতেছে অ্যাজ এ ব্রাঞ্চ, ফরেন কোম্পানির ব্রাঞ্চ হিসেবে কাজ করতেছে। তাহলে কি হবে, ট্যাক্সের চোখে তারা কোম্পানি হিসেবে কাউন্ট হবে, কিন্তু ট্যাক্স অনুযায়ী তারা কোম্পানি। এবার বলছে কি, এনি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট অফ এনি ফরেন এন্টিটি অর পার্সন, কোনো ফরেন এন্টিটি বা কোনো ফরেন পার্সনের যদি বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট বলতে বোঝানো হয়, ধরেন ওর যে ইমুভেবল প্রপার্টি, যেমন ফ্যাক্টরি অফিস বা অফিস, যেগুলো ইমুভেবল মানে মুভ করা যায় না, ওটাকে আমরা বলতেছি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট। যদি এটা হয় আমরা ওটাকেও কোম্পানি বলবো। এবার বলছে কি, এনি অ্যাসোসিয়েশন অর বডি রেজিস্টার্ড আন্ডার অর বাই দ্য লজ অফ এনি কান্ট্রি আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরের কোনো ল দ্বারা যদি কোনো অ্যাসোসিয়েশন বা বডি রেজিস্টার্ড হয় এবং যদি সে বাংলাদেশে বিলং করে, মানে সে তার বিজনেস বা তার এরিয়া বাংলাদেশে আছে, সে বাংলাদেশে তার অপারেশন আছে, বা সে রেজিস্টার্ড হচ্ছে কোথায়, বাংলাদেশের বাইরে কোনো আইনে, সেটাও বাংলাদেশের কোম্পানি হিসেবে কাউন্ট হবে। বলছে এনি ব্যাংক, ইন্স্যুরেন্স আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা তো আমরা জানি যে আমাদের ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা বাংলাদেশে কিন্তু কোম্পানি একটা নিচে গঠিত হয়। যদিও এরা ব্যাংক পরিচালিত হয় কোন এক দ্বারা বলেন তো, ব্যাংক কিন্তু পরিচালিত হয় ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এর ব্যাংক কোম্পানি অ্যাক্ট দ্বারা, বাট ওটা কিন্তু গঠিত হয় কোম্পানি অ্যাক্টে। ব্যাংক হচ্ছে গঠিত হবে কোম্পানি অ্যাক্টে, বাট পরিচালিত হবে ব্যাংক অ্যাক্টে, এই জিনিসটা একটু মনে রাখবেন। নাম্বার ইতে দেখেন কি বলছে, এনি ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল অর্গানাইজেশন, ফাউন্ডেশন, সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি এন্ড এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। তার মানে এই ধরনের যে কোনো কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন তো আছেই, কোনো ফাউন্ডেশন যদি থাকে, কোনো সোসাইটি, কোনো কোঅপারেটিভ সোসাইটি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এরা কিন্তু বাংলাদেশে কোম্পানি হিসেবে কাউন্ট হয়। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে এডুকেশন প্রতিষ্ঠান বলছে, বাট এটা কোন ধরনের, কোন লেভেল পর্যন্ত, এটা মনে রাখবেন, এটা কিন্তু মাধ্যমিক পর্যন্ত, প্রাইমারি স্কুল না, মাধ্যমিক পর্যন্ত এরা কিন্তু বাংলাদেশের কোম্পানি অনুযায়ী মানে কোম্পানি হিসেবে কাউন্ট হয়।
যদি ধরেন হাই স্কুল, ইউনিভার্সিটি, এরা কিন্তু কোম্পানি হিসেবে কাউন্ট হয় এই অ্যাজ পার আমাদের এই সেকশন অনুযায়ী। তাহলে যদি আমি বলি জাপান কোরিয়ান যে কোম্পানিগুলো ওরা তো হচ্ছে আবার ইপিজেড এর আন্ডারে, ওরা কি মানে কোম্পানির 94 এর বাইরে হবে নাকি তারা? হতেও পারে, মানে এখানে কিন্তু সম্ভাবনা আছে, হতেও পারে যে তারা বাংলাদেশে ইনকর্পোরেটেড না, তারা বাংলাদেশের অ্যাক্ট অনুযায়ী তারা রেজিস্টার্ড না, বাট তারা লাইসেন্স, তারা মানে পারমিশন নিয়ে বিজনেস করতেছে, এটা সম্ভব। বাট তারা ট্যাক্সেবল। হ্যাঁ, ট্যাক্সেবল যে আমাদের এই অনুযায়ী ধরেন এই যে ধরেন বি নাম্বার দ্বারা এই যে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট, তার তো ফ্যাক্টরি আছে, তাহলে সে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আন্ডারে চলে আসলো। আপনি যদি চান তাকে সিতে নিয়ে আসবেন, মানে মেন কথা হলো সে ধরেন বাংলাদেশের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী রেজিস্টার্ড না, বাসা বাংলাদেশ অপারেশন আছে, সে বাইরে রেজিস্টার্ড, তাও তাকে এই ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কোম্পানি হিসেবে ট্যাক্স দিতে হবে। এরপরে এফ নাম্বার কি বলছে, এনি অর্গানাইজেশন রেজিস্টার্ড উইথ এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো। আমার যদি কোনো এনজিও হচ্ছে কি, এটা সংস্থা না, এনজিও কি বলছে, যদি সে এই অর্গানাইজেশনটা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো অথবা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে রেজিস্টার্ড হয়, তবে তাকে কোম্পানি বলা হবে। বাংলাদেশে যত এনজিও আছে বেশিরভাগ এনজিও কিন্তু এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে রেজিস্টার্ড। আবার কিছু কিছু কিন্তু ক্ষুদ্র ঋণ সংস্থা আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, মানে ওরা কিন্তু মাইক্রো ক্রেডিট মানে মাইক্রো লোন দেয়, ক্ষুদ্র ঋণ সহায়তা দেয়, এবং ওরা কি হতে পারে, ওই ধরনের মানে প্রতিষ্ঠানে কিন্তু মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে রেজিস্টার্ড হতে পারে। যদি হয় যদি রেজিস্টার্ড হয়, তো ওটা কিন্তু কোম্পানি হিসেবে কাউন্ট হবে। তার মানে যদি কোনো এনজিও, ধরেন কোনো একটা এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে রেজিস্টার্ড না, তবে সে কিন্তু কোম্পানি না। আর যদি সে রেজিস্টার্ড হয় এই যে দুটো আমাদের অথরিটি যে কোনো একটাই, তবে তাকে আমরা কোম্পানি বলবো। মানে এখন তার নেচার কিন্তু কোম্পানি না, বাট ফর ট্যাক্স পারপাস সে কোম্পানি, এটা মনে রাখবেন। তার নেচার কোম্পানি না, বাট তার ফর ট্যাক্স পারপাস সে কোম্পানি। এরপরে জি নাম্বারে বলছে এনি ফার্ম, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, কোনো মানে ব্যক্তি সংঘ, কয়েকজন ব্যক্তি মিলে একটা অ্যাসোসিয়েশন বানাইছে, জয়েন্ট ভেঞ্চার, ধরেন দুটো বিজনেস মিলে একটা জয়েন্ট ভেঞ্চার করছে, কল বাই হটেভার নেম, যে নামে ডাকা হোক না কেন, ইফ ইট ইজ ফর্মড আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 অর ফরেন এন্টিটি। তার মানে এই ধরনের ব্যবসা যদি এমন হয়, তারা যদি কোম্পানির আন্ডারে রেজিস্টার্ড হয়, তবে আমরা কি বলবো, তবে তাকে আমরা কোম্পানি বলবো। যেমন ধরেন 10 জন ব্যক্তি মিলে একটা এওপি বানাইছে, 10 জন ব্যক্তি মিলে এওপি বানাইছে, এটা কিন্তু এওপি, ওটা কিন্তু এওপি। বাট মনে রাখবেন, যখন একটা এওপিতে এই এওপির এই 10 জনের একজন যদি একটা কোম্পানি হয়, ধরেন এওপি কি হয়েছে 9 জন ইন্ডিভিজুয়াল আর একটা কোম্পানি, তার মানে 10 জন মিলে, যেহেতু একটা কোম্পানি আছে, তার মানে এই এওপিটাকে অবশ্যই কোম্পানি একটা আন্ডারে রেজিস্টার্ড হইতে হবে। যদি 10 জন পিওর ইন্ডিভিজুয়াল হয়, 10 জন পিওর ইন্ডিভিজুয়াল যদি একটা এওপি খুলে বা যদি একটা এওপি রান করে, তারা কিন্তু কোম্পানি আন্ডারে নাও যেতে পারে, তাদের দরকার নাই কোম্পানি আন্ডারে যাওয়ার, তবে তারা কিন্তু এওপি হিসেবে কাউন্ট হচ্ছে। বাট যদি এমন হয় ওই এওপি আন্ডারে একটা কোম্পানি আছে এই মানে 10 জন একজন হিসেবে, তবে এটা কি হবে, কোম্পানি। আবার ধরেন ফার্ম, ধরেন একটা ফার্ম, 3 জন ব্যক্তি মিলে একটা ফার্ম খুলছে, এটা কিন্তু জাস্ট ফার্ম, তাহলে এ কিন্তু কি হবে, এ কিন্তু পার্টনারশিপ একটা আন্ডারে রেজিস্টার্ড হবে। এখন যদি এমন হয় 3 জন ব্যক্তি আর একটা কোম্পানি, এই 4 জন মিলে পার্টনারশিপ, তবে এই যে পার্টনারশিপ, এটা কিন্তু পার্টনারশিপ একটা আন্ডারে থাকবে না, এটা চলে যাবে কোথায়, এটা কিন্তু কোম্পানি একটা আন্ডারে চলে যেতে হবে। কারণ কি, ওই যে পার্টনারশিপ একটা পার্টনার একটা কোম্পানি, তো এখানে ওটা কি হবে, এই জন্য কি বলছিল এখানে, ইফ ইট ইজ ফর্মড আন্ডার কোম্পানি অ্যাক্ট, তখন এটা কিন্তু কোম্পানি একটা আন্ডারে চলে যাবে, ওই তাকে ফর্ম করতে হবে। কারণ কি, ওই যে পার্টনারশিপে তার একটা পার্টনার কোম্পানি। তাও দেখেন, মানে আমাদের এখানে মেইনটা হলো কি, শুধুমাত্র কোম্পানি ছাড়াও আরো অনেক কিছু আছে যারা কোম্পানি হিসেবে কাউন্ট হবে। এবার ধরেন এইচ নাম্বার কি বলছে, স্ট্যাটুটরি গভর্নমেন্ট অথরিটি, সরকারি কোনো গভর্নমেন্ট অথরিটি, লোকাল অথরিটি, অটোনমাস বডি, এরা কিন্তু কাউন্ট হয়। এবার বলছে কি, এনি এন্টিটি এস্টাবলিশড অর কনস্টিটিউট বাই অর আন্ডার এনি ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স, যদি দেশে বিদ্যমান কোনো আইনে যদি কোনো এরকম সংস্থা বা যদি কোনো এন্টিটি গঠিত হয়, সেটাকে আমরা কি বলবো, কোম্পানি বলবো। এরপর কি বলছে, অল এন্টিটিস আদার দেন ইন্ডিভিজুয়াল পারসন, ফার্মস, এওপি, ট্রাস্ট এন্ড এইচইউএফ এন্ড ফান্ডস, এরা বাদে আর
আর যারা এন্টিটি আছে সেটা আমাদের কি হতেছে কোম্পানি হিসেবে কাউন্ট হবে ফর ট্যাক্স অবস্থা। এখানে কিন্তু ফার্মস নিয়ে আসছে, বলতো এখানে কোন ফার্মস? এই ফার্ম কিন্তু যে ফার্মে সবাই ব্যক্তি, এই ফার্ম কিন্তু সেই সব, এই ফার্মের সব পার্টনার কিন্তু ব্যক্তি, এই এওপি সব পার্সন কিন্তু ব্যক্তি, কোনো কোম্পানি কিন্তু এখানে পার্টনার বা এখানে কোনো পার্সন হিসেবে নাই। এই সম্বন্ধে ধরেন কোম্পানির স্কোপ দেখেন, এখন যদি একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন, কোম্পানি সেক্টর কিন্তু কোম্পানি একটা সিম্পল একটা টার্মে রাখছে, বাট ট্যাক্স অ্যাক্ট কি করছে, সে কোম্পানির যে ডেফিনেশনকে অনেক বিস্তৃত করছে। কারণ কি, এই ট্যাক্সের আওতায় নিয়ে আসার জন্য তার অবজেক্টিভ হলো যে আমি সবাইকে কি করবো বা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো। যে ধরেন কোনো কোম্পানি হিসেবে কাউন্ট হচ্ছে না, তাকে তার থেকে আমরা ট্যাক্স নেব, কিভাবে ট্যাক্স নিচ্ছি, সেই যে তাকে আমরা কোম্পানি হিসেবে কাউন্ট করতেছি, তো তাকে কোম্পানি হিসেবে কাউন্ট করে আমরা কি করলাম, তাকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসলাম। আমরা এরপরে দেখবো হইতেছে ইনকাম ইয়ার। ইনকাম ইয়ার কি বলছে? ইনকাম ইয়ার মিনস ফাইন্যান্সিয়াল ইয়ার। কোন ফাইন্যান্সিয়াল ইয়ার? ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। তার মানে দেখেন আমরা কি করছি, একটু আগে অ্যাসেসমেন্ট ইয়ার দেখছি, অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা? এখানে বলা হয়েছে অ্যাসেসমেন্ট ইয়ারের আগের বছরই ইনকাম ইয়ার। দেখেন তার মানে আমরা যদি এরকম বলি, ধরেন জুলাই 1, 2024 টু 30শে জুন 2025, এইটা যদি আমরা বলি অ্যাসেসমেন্ট ইয়ার, জুলাই 1, 24 থেকে 30শে জুন 25, এটা যদি আমরা বলি অ্যাসেসমেন্ট ইয়ার, তাহলে আমাদের ইনকাম ইয়ার কত হবে? এর আগের বছর, এর আগের 1 বছর। তার মানে কি, 23 থেকে জুলাই 1, 23 থেকে 30শে জুন 24, তাই না? এটা আমাদের ইনকাম ইয়ার, এটা আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার, এটা আমাদের আগের, আমাদের যেটা অ্যাসেসমেন্ট ইয়ার তার 1 বছর আগেরটা, তার আগের বছরই ইনকাম ইয়ার। এখন যদি একটা বিষয় খেয়াল করেন, এই যে 23-24 আমাদের ইনকাম ইয়ার, এইটা যদি আমাদের ইনকাম ইয়ার হয়, আবার এ কিন্তু নিজে একটা অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক কিনা? এই যে আমাদের ইনকাম ইয়ার প্রথম 23-24, এই নিজে একটা অ্যাসেসমেন্ট ইয়ার 22-23-এর, ঠিক কিনা? এই 24-25-এর অ্যাসেসমেন্ট ইয়ারের ইনকাম ইয়ার 23-24, আবার এই 23-24 যেটা ইনকাম ইয়ার, এই নিজে একটা অ্যাসেসমেন্ট ইয়ার 22-23-এর জন্য। তার মানে যে জুলাই 1 থেকে 30শে জুন, এটা অলওয়েজ একটা কি হবে, অ্যাসেসমেন্ট ইয়ার, আবার অলওয়েজ একটা ইনকাম ইয়ার। আপনাকে খেয়াল করতে হবে কি, যে আমাদের ডেট কোনটা। আমাদের যদি অ্যাসেসমেন্ট ইয়ার যদি বলা হয় ধরেন 25-26, তার মানে আমাদের ইনকাম ইয়ার হবে কত? 26-27, 24-25, মানে ইনকাম ইয়ার আগে, পরে অ্যাসেসমেন্ট এর আগে হবে। এখন দুটোর মধ্যে ভাগ কোথায়, বা দুটোর মধ্যে আসলে একটু ডিফারেন্সটা কি হয়? ধরেন এই যে আমরা যে ইনকাম দিব, মানে আমাদের ট্যাক্স দিব, আমরা ট্যাক্স দিব কিসের উপর? ইনকামের উপর। ইনকামের উপর। তার মানে কি, এই যে আমাদের ইনকাম ইয়ার, আমাদের দেখতে হবে এই ইনকামে আমাদের ইনকাম কত, তার মানে আমাদের ওই ইনকামে যেটুকু ইনকাম আমরা ওইটুকুর উপর ট্যাক্স দিব। আমাদের একটা ইনকাম ধরেন অন্য বছরের, আমরা কিন্তু ওটা ট্যাক্স দিব না, আমরা ট্যাক্স দিব ওই রিলিভেন্ট ইনকাম ইয়ারের ইনকাম কত। এই জন্য আমাদের ইনকাম এটা এতটা জরুরি। কারণ যদি এমন হয়, আপনার যদি এই ইনকামটা এইভাবে না ধরেন বা ভুল ধরা হয়, দেখা যাবে একটা ইনকাম পরের বছর এবার আপনারা আগে নিয়ে আসছেন, বা ওটা আগের বছরের পরে নিয়ে আসছেন, এমন কিন্তু এলিমেন্ট হতে পারে। সেই কারণে আমরা ট্যাক্স দিব ইনকামের উপর, কোন ইনকাম ইয়ারের, ওই রিলিভেন্ট ইনকাম ইয়ারের টোটাল ইনকাম, তারপর আমরা ট্যাক্স দিব। এই আমাদের ইনকাম ইয়ার। আর অ্যাসেসমেন্টের কোনটা, আমাদের ইনকাম ইয়ারের পরে আমাদের কি হবে, ওটা অ্যাসেসমেন্ট হবে। আমরা যে বছর একসঙ্গে ট্যাক্সটা দিব ওইটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন ইনকাম ক্যালকুলেশন করবেন, ইনকাম কিন্তু ক্যালকুলেশন হবে ইনকাম ইয়ারের রুল অনুযায়ী বা ইনকাম ইয়ারের আইন অনুযায়ী। ওইখানে কি বলছে আইনে, সেই অনুযায়ী আপনাকে ইনকাম ক্যালকুলেশন করতে হবে। বাট আমরা ট্যাক্স দিব কখন? অ্যাসেসমেন্ট ইয়ারে। আমরা ট্যাক্স দিব অ্যাসেসমেন্ট ইয়ারে। তার মানে আমরা যখন ট্যাক্স দিব অ্যাসেসমেন্ট ইয়ারে, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাসেসমেন্ট ইয়ারের রুলস। তার মানে ইনকাম ক্যালকুলেশন হবে ইনকাম ইয়ারের আইন অনুযায়ী, আর ট্যাক্স দিব শুধু অ্যাসেসমেন্ট ইয়ারের আইন অনুযায়ী। এই জিনিসটা মাথায় রাখবেন। আমাদের এখানে প্রথম যে কথা আসলো, আমাদের ইনকাম ইয়ার কোনটা, যে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার তার আগের বছর। এখন দেখেন কিছু এক্সেপশন আছে। এক্সেপশন কি বলছে দেখেন, নাম্বার এতে বলছে the period beginning with the date of setting up a business and ending with the 30th day of June। তার মানে ধরেন একটা আপনি বিজনেস আপনি শুরু করছেন ধরেন এই যে 30শে জুন, আপনি শুরু করছেন অক্টোবরে, তার মানে আপনার ওইখানে আপনার ইনকাম তাহলে শুরু হবে কত থেকে?
ওই অক্টোবর থেকে পরের 30শে জুন। আপনি তো অক্টোবর আগে তো আপনি এক্সিস্টই করেন না। আমরা ধরে নিলাম আমাদের মেইন তো জুলাই থেকে শুরু হয়, বাট আমি তো জুলাই থেকে ছিলামই না। আমার ধরেন এক্সিস্টেন্স অস্তিত্ব আসে অক্টোবর থেকে। তার মানে এই ক্ষেত্রে কি হবে, তার তার ইনকামের হবে কোনটা, এই যে যখন শুরু হয়েছে তখন থেকে 30শে জুন পর্যন্ত। ঠিক এর বিপরীত, ধরেন আপনি বিজনেস শুরু করছেন এই জুলাই 1 থেকেই, আপনার রানিং বিজনেস আপনি জুলাই 1 থেকে ধরেন শুরু করছেন, আপনি ধরেন ফেব্রুয়ারিতে এসে বন্ধ করে দিচ্ছেন, তাহলে আপনার ইনকামের কোন পর্যন্ত হবে, জুলাই থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ কি আপনি জুন পর্যন্ত তো আপনার বিজনেস নাই, আপনার তো বিজনেস ক্লোজ হয়ে গেছে ফেব্রুয়ারিতে, কারণ আপনার ইনকামেরটা ওই ফেব্রুয়ারিতে বন্ধ হবে। তো এই যে দুটো কথা বললাম। দাদা এখানে- একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। দাদা মানে আপনি বলছেন, তারপর ওইটা বলি। দাদা যদি নভেম্বরে বিজনেসটা করে তাহলে কি নভেম্বর থেকে জাস্ট জুন 30 পর্যন্ত হবে? হ্যাঁ, মানে যেদিন শুরু হোক আপনার ইনকামে, আপনার ধরেন এই যে ইনকাম ইয়ার জুন থেকে জুলাই থেকে জুন, আপনার যেখানে শুরু হোক আবার শেষ হবে জুনে, মানে যেখান থেকে শুরু হয়ে জুনে শেষ হোক ওইটা আপনার ইনকাম ইয়ার। এখন সেটা ধরেন যদি এমন হয় 10 জুলাই শুরু হয়েছে, 10 ডিসেম্বর যদি এমন হয় শুরু হয়েছে 1 জুন, তার মানে কি 1 মাস জাস্ট, তাহলে ওর ইনকামে কিন্তু ওটাই হবে। কারণ কি ওর আগের 11 মাস তো ওর তো এক্সিস্টেন্সই নাই, তার মানে ওর ইনকামে শুরু হবে ধরেন ওই 1 জুন থেকে 30শে জুন পর্যন্ত, ওইটা ওর ইনকাম ইয়ার হবে। জি ঠিক আছে। তাই আমাদের এই নতুন একটা শুরু হোক একটা শেষ হোক, ধরুন আপনি শুরু করছেন জুলাই 1 থেকে, বাট আপনি 30শে জুন যান নাই, আপনি এর আগেই আপনার বিজনেস ক্লোজ হয়ে গেছে, তার মানে আপনার ইনকামটা ওই পর্যন্ত, যেখানে ক্লোজ হয়েছে আপনার ওই পর্যন্ত আপনার কতদিন করলাম অতদিনই আমার ইনকাম ইয়ার। হ্যাঁ, ওইটা আপনার ইনকাম ইয়ার। জি ঠিক তো আছে। এই একটা কিন্তু এক্সেপশন দেখেন, যখন ইনকাম ইয়ার যখন আপনার ধরেন মিডিলে ক্লোজ হয়ে গেছে, এখন বলেন ধরেন আমি বললাম জানুয়ারিতে বিজনেস ক্লোজ, জানুয়ারিতে আপনার বিজনেস ক্লোজ, তাহলে ওর ইনকামে তো জানুয়ারিতে শেষ হয়ে গেছে, তাহলে ওর অ্যাসেসমেন্টের কি কবে শুরু হবে বলেন তো, একটু আইডিয়া করে বলেন তো, একটু ডিফারেন্স চিন্তা করবেন। জুনের পর থেকে জুলাই থেকে জানুয়ারি। জুলাই থেকে ভালো দেখেন, কথা। এইখানে একটু এটা তো স্বাভাবিক, আমি তো এই জন্য বললাম ডিফারেন্স চিন্তা করবেন। ওর ওইটাই ওর ইনকাম অ্যাসেসমেন্ট ইয়ার হবে, কারণ ও তো বিজনেস ক্লোজ হয়ে গেছে, জানুয়ারিতে ক্লোজ হয়েছে, ও যদি শুরু হবে অ্যাসেসমেন্ট জুলাইতে, কথার কথা এই 5 মাস কি বসে থাকবে? যদি কোনো বিজনেস ক্লোজ হয়, ও যখন ক্লোজ হবে তখনই অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তার মানে ওইটা ওইটা ওর ইনকাম ইয়ারে ধরছেন, আবার ওইটা ওর অ্যাসেসমেন্টের হয়ে যাবে। এটা ওর ওইটা হচ্ছে এক্সেপশন। তাহলে তাহলে সে যদি 25শে জানুয়ারিতে ক্লোজ করে, তাহলে তার অ্যাসেসমেন্ট এবং ইনকাম ইয়ার দুইটা 24-25 রুলস অনুযায়ী হবে। দুটোই সেম হবে, হ্যাঁ দুটোই সেম, কারণ ওর তো বিজনেস ক্লোজ হয়েছে, ও তো রানিং বিজনেস না, ওর তো বিজনেস ক্লোজ হয়ে গেছে। আমি তাহলে ওই যে 25শে জুলাইয়ের জন্য আর বসে থাকা দরকার নাই। না না, বসে থাকার দরকার নাই, কারণ কি এই যে কোম্পানি যে বন্ধ হয় এর তো নিয়ম আছে, কোম্পানি যখন বন্ধ হয় তাকে ফাইনাল ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, তার ফাইনাল ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, তার সব ট্যাক্স ডেট যা ডিউ আছে সব পে করতে হবে, তবেই তো তার মানে বিজনেসটা ক্লোজ হবে ওই যে অফিসিয়ালি, মানে কোর্টের অর্ডারের মাধ্যমে, তাই না? আমরা তো তার যদি পক্ষে থাকে বিজনেসটা ক্লোজ হলো না। তো এই একটা কেস, ধরুন এই কেসে কি হয়, তার ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার সেম হবে, কারণ আপনি তো আর ওই 5 মাস বসে থাকবেন না, মানে আপনার যখনই ক্লোজ হবে তখন আপনাকে ফাইনাল ট্যাক্স সাবমিট করতে হয়, তার মানে কি ওইটা আপনার অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে, ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার ওই ক্ষেত্রে সেম হয়। আর আরেকটা এরকম এক্সেপশন আছে, সেটা হলো কি ধরেন কোন ব্যক্তি চিরতরে বাংলাদেশ থেকে যাবে চলে যায়, মানে সে এটা ডিক্লেয়ার করছে যে আমি আর আসবো না, এই ক্ষেত্রে ধরেন ওর যেটা ইনকাম ইয়ার ওটি ওর অ্যাসেসমেন্ট ইয়ার হয়ে যাবে। ও তখনই ওর যে পর্যন্ত ওই ইনকামের যে পর্যন্ত ছিল বাংলাদেশে ওই পর্যন্ত সে কি করবে, তার রিটার্ন সাবমিট করে দিবে, সব ট্যাক্স মানে তার যা ট্যাক্স আছে সব ক্লিয়ার করে দিবে, এরপরে সে চলে যাবে। এটা তার ওই ইনকামের অ্যাসেসমেন্টটা সেম, এটা হচ্ছে এক্সেপশন। তো আশা করি এবার ইনকাম ইয়ার যেটা নর্মাল এটা এবং যেটা এক্সেপশন আছে সেটা এখন ক্লিয়ার হয়ে গেল। যদি কোথাও কনফিউজিং মনে হয় জিজ্ঞেস করবেন, কারণ আপনারা যদি জিজ্ঞেস না করেন, লজ্জা পান, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু যদি ল্যাকিংস থেকে আপনার থেকে যাবে, এটা কিন্তু আপনার আলটিমেট লস কিন্তু আপনার হবে, যে আপনি যখন একটা জিনিস বুঝতে পারেন না এবার জিজ্ঞেস করেন নাই, লস কিন্তু আপনার হবে। সো ভয়ের কিছু নেই, জিজ্ঞেস করবেন। আমাদের এখানে ইনকামেরটা হয়ে গেল, আর বাড়তি যেটুকু আছে আমরা অলরেডি কিন্তু যেগুলো ডিসকাস করছি এগুলোই হবে। এখন দেখেন নাম্বার এফ খেয়াল করেন, বাংলাদেশে নর্মালি কিন্তু ইনকাম ইয়ার কি হয়, ইনকাম ইয়ার এটা শুরু হয় কিন্তু জুলাই থেকে জুন পর্যন্ত, বাট ব্যাংকের ক্ষেত্রে কি দেখেন কি বলছে, ব্যাংক
ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের ইয়ার হবে 12 মান্থস 1st of জানুয়ারি। তার মানে কি জানুয়ারি থেকে ডিসেম্বর 31। কাদের কাদের? ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এদের ইনকামের হবে কত? জানুয়ারি থেকে ডিসেম্বর, এই 12 মাস। তার মানে কয়টা গেল? দুইটা, একটা ছিল জুলাই থেকে জুন, আর এদের স্পেসিফিক কয়টা কোম্পানির জন্য, এদের জন্য কি বলছে? জানুয়ারি থেকে ডিসেম্বর। তার মানে এদের কিন্তু সুযোগ নাই, যারা ব্যাংক এদের সুযোগ নাই জুলাই থেকে জুনে যাওয়ার, এদের অবশ্যই এই জানুয়ারি থেকে জুনে ধরতে হবে। এখানে যে নামগুলো দেওয়া হচ্ছে এটা একটু মনে রাখবেন যে কাদের জন্য এই এই এক্সেপশনটা দেওয়া হয়েছে। এইগুলো ওদের অ্যাসেসমেন্ট ইয়ার আর ইনকাম ইয়ারটা কি জানুয়ারি থেকে ডিসেম্বরই হবে? না না, ওদের অ্যাসেসমেন্ট ইয়ার আবার সেই জুলাই থেকে জুন কাউন্ট হবে। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বরটা কি হবে? ওইটা জানুয়ারি থেকে ডিসেম্বর ওরা ওই সময় দিয়ে দেয়। এখানে যেটা মেইনলি হয়, এটা এখানে একটু ডিফিকাল্ট মনে হইলেও ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর, ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, তাই না? 2024, এই ক্ষেত্রে ও কি করবে? ও 25-26-এ অ্যাসেসমেন্টটা সাবমিট করে দিবে। আর আমাদের কিন্তু রিটার্ন সাবমিশনের ডেট দেওয়া আছে, একটা টাইম ফ্রেম দেওয়া আছে না, যে কতদিনের মধ্যে সাবমিট করতে হবে, তাকে কিন্তু ওই দিনের মধ্যেই তাকে সাবমিট করে দিতে হবে। তো এই জন্য ধরেন এখানে মনে হয় একটু ডিফিকাল্ট, বাট আপনি যখন ওই যে ওই টাইম ফ্রেমটা দেখবেন, টাইম ফ্রেমটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে ওর যখন ইনকাম শেষ হয়েছে ও কবে নাগাদ রিটার্নটা সাবমিট করবে, ও কোন ইয়ারে সাবমিট করবে। সেটা হলো ব্যাংক, ইন্স্যুরেন্স এবং এপাইয়ের জন্য। এর বাইরেও আরেকটা এক্সেপশন আছে, সেটা হলো ধরেন কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে বিজনেস করে, কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে বিজনেস করে, এবং যদি সে চায় ওর যে বিদেশি যে কোম্পানি বা বিদেশি যে প্যারেন্ট কোম্পানি, ওই প্যারেন্ট কোম্পানি যে ইয়ার ফলো করে, সে চাইলে বাংলাদেশে ওই সেম ইয়ার ফলো করতে পারে। এক্ষেত্রে তাকে কি করতে হবে? তাকে ডিসিটির কাছ থেকে পারমিশন নিতে হবে। অ্যাজ এক্সাম্পল, যদি আমি ভুল না করি, ইউএসএ তে ইয়ার হইতেছিল, ইউএস এর ইয়ার হলো আই গেস অক্টোবর থেকে সেপ্টেম্বর, আমার যতদূর মনে আছে অক্টোবর থেকে শুরু হয়ে সেপ্টেম্বরে শেষ হয় ইউএস এর ইয়ার। এখন ধরেন কোনোটা ইউএস এর কোম্পানি যদি বাংলাদেশে বিজনেস করে, সে কি পারে? সে পারে আইদার বাংলাদেশে যে এক্সিস্টিং ইনকাম ইয়ার আছে তাহলে সে সেটা ফলো করতে পারে, অথবা যদি সে চায় যে আমি ওই প্যারেন্টেটা ফলো করব, তো সে সেটাও করতে পারবে। তার মানে সে বাংলাদেশে বসে কি করতে পারবে? সে অক্টোবর থেকে সেপ্টেম্বরের ইয়ার ফলো করতে পারবে। এক্ষেত্রে কি বলা হয়েছে? ডিসিটি থেকে পারমিশন নিতে হবে। এটা কিন্তু একটা এক্সেপশন। এই জন্য দেখবেন যারা বিশেষ করে ফার্মে আছেন, এরা দেখবেন বিভিন্ন কোম্পানি যাদের কিন্তু দেখবেন ইয়ার শেষ হয় মার্চ মাসে। এমন কি কেউ পাইছেন ফার্মে মানে অডিটের মাধ্যমে, অডিটে যে ইয়ার শেষ হচ্ছে মার্চ মাসে? হ্যাঁ পাইছি ভাইয়া। পাইছেন, তাই না? কারণ কি ওই যে ও প্যারেন্টেটা ফলো করতেছে। বাংলাদেশে এরকম এটা একটা ফরেন, যেটা অডিট করেছিলাম এটা ফরেন কোম্পানি ছিল, ফরেন কোম্পানি, এই জন্য ফরেনের ওর প্যারেন্টেরটা ফলো করছে। এরকম বাংলাদেশে কিছু কিছু এরকম ফরেন আছে যারা ওদের বিদেশিটা ফলো করে। বাট এক্ষেত্রে কন্ডিশন কি? ডিসিটির কাছ থেকে পারমিশন নিতে হবে। সো তার মানে আমরা এখানে কটা পেলাম? ইনকাম ইয়ার 3টা, একটা নর্মাল পেলাম, এবার ব্যাংক, ইন্স্যুরেন্স এপারের জন্য একটা পেলাম, আরেকটা পেলাম বিদেশির জন্য, যেটা আমাদের খুব হাইলি এক্সেপশনাল। দাদা এরকম কি কোনো দিনও আছে যে ওই দিনটাতেই ট্যাক্স দিতে হবে? ওইটাকে বলা হয় ট্যাক্স ডে, মানে ওই দিনে ওইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম দিন, আমরা সর্বশেষ কোন পর্যন্ত দিতে পারি ওইটা হচ্ছে আমাদের ট্যাক্স ডে। বাট বাংলাদেশে তো প্রতি বছর কিন্তু টাইম বাড়ানো হয়, নর্মালি কিন্তু ধরেন ব্যক্তির জন্য কি বলা হয়েছে? ব্যক্তির জন্য লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে, রিটার্ন সাবমিট করার ডেট বলা হয়েছিল 30 নভেম্বর, তাই না? ব্যক্তির জন্য বলছে 30 নভেম্বর। আমরা যদি কিছু ডেট না বাড়ায়, যদি ডেট না বাড়ানো হয় তাকে কিন্তু অবশ্যই 30 নভেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। আর এবার যদি ডেট বাড়ায় সে তো এনবিআর মানে পলিসি তারা ডেট বাড়াতে পারে। যেমন এরকম প্রশ্ন তো আসে না, তাই না দাদা? এরকম দিন নিয়ে না, ট্যাক্স ডে চাইতে পারে যে ট্যাক্স ডে কবে। তখন দাদা কি দিব আমরা, মানে এরকম কিরকম আসতে পারে? যদি ট্যাক্স ডে হলো যদি বাড়ায়, ওটা তো বাড়াইছে, ওটা তো আমাদের আইন না, মানে ওটা আমাদের মেইন আইন না। ধরেন ব্যক্তি ক্ষেত্রে যদি বলা হয় ট্যাক্স, ধরেন কথা ব্যক্তি ক্ষেত্রে আমাদের বলছে 30 নভেম্বর, আবার বলছে ধরেন 10 দিন ডেট বাড়ানো হয়েছে, বললো কি 10 দিন ডেট বাড়ানো হয়েছে, ডেট এক্সটেনশন।
10 ডেজ। এখন যদি বলা হয় ট্যাক্স ডে কবে, ট্যাক্স ডে স্টিল 30 নভেম্বরই হবে, এটা মনে রাখবেন। ট্যাক্স ডে ওই দিনই হবে, 30 নভেম্বর ওটাই হবে। কারণ এই যে 10 দিন, এটা তো তাকে এক্সট্রা টাইম বাড়াই দিছে, তাকে এক্সটেনশন দিছে। এটা মানে তো এই না যে আমি ট্যাক্স ডে বাড়াই দিছি। আমার ট্যাক্স ডে যদি বলা হয় ওই 30 নভেম্বরকে আপনি ট্যাক্স ডে বলবেন। জি তো আজকে আমাদের অনেক রাত হয়ে গেছে, তো আমরা আজকে আর মানে মানে পরের টপিক আর না গাই, আমরা পরবর্তী আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অংশ থেকে দেখবো। তো আমরা আজকে যে বিষয়গুলো দেখলাম, তো এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন, এবং আমি চেষ্টা করছি যে এট মাই বেস্ট ই করার জন্য, আপনাদের বোঝানোর জন্য, এবং সেই সাথে যদি এক্সেপশনাল কিছু থাকে সেগুলো শেয়ার করার জন্য। তো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আপনারা একটু এখন জিজ্ঞেস করতে পারেন। দাদা, একটা জিনিস জানার ছিল, হ্যাঁ বলেন। এআইটি আর রোড ট্যাক্স দুইটা কি সেম জিনিস নাকি? না না, দুটো ডিফারেন্ট জিনিস। এআইটি কারা কারা দিবে ওর জন্য আমাদের আইন আছে, মানে আইনে বলা আছে যে কারা কারা এআইটি দিবে। আর রোড ট্যাক্স হলো যাদের মেনলি গাড়ি আছে, সবার তো আর গাড়ি নাই। যারা ধরেন গাড়ি ফ্লাই করে, যারা মানে গাড়ি ইউজ করে রাস্তায়, তাদের জন্য রোড ট্যাক্স। রুট ট্যাক্সটা মানে রুট পারমিট, এটা তাই না দাদা? এটা রোড পারমিটও বলতে পারেন। আবার অনেক সময় এমন হয়, ধরেন কথার কথা, আপনি একটা পার্টিকুলার রোড ইউজ করবেন, আপনি একটা পার্টিকুলার রোড ইউজ করবেন, সেজন্য আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা নর্মালি এমন হতে ধরেন, আবার এমন হতে পারে ধরেন আপনি যে রোড পারমিট নিচ্ছেন, আপনি রোড পারমিট নেবেন না, সব গাড়ি কিন্তু মানে রোড পারমিট নিতে হয়। রোড জি পারমিট দাদা। নেওয়ার সময় তাকে ট্যাক্স দিতে হয়, টাকাটা ফি দিতে হয়, এবং ওই ফিরে এসে টাকাটা ট্যাক্স দিতে হয়। দাদা, ক্লাস শুরুর টাইমটা একটু আগায় আনা যায়? অনেক রাত হয়ে যায় শেষ করতে পারে। আচ্ছা, এইটা আমরা একটু ডিসকাস করবো, আমাদের যে ইয়ে আছে নমরুল আছে, তার সাথে একটু কথা বলে আমরা একটু ফাইনাল করবো। এটা একটু দাদা, দেখেন, এই যে শীতের দিন তো একটু যদি আগায় আনা যায় ভালো হয় আর কি। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, জি বলেন। দাদা, ওই যে যেই পার্ট গুলা আপনি আসলে মার্ক আপ করলেন না আর কি, তো ওইগুলো আমাদের তো মোটামুটি গো থ্রু করার দরকার নাই না? না, ওগুলো দরকার নাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কোনো কোশ্চেন, কোনো কোয়ারিজ? ভাইয়া আমরা তো ট্যাক্সের জন্য শুধু পিএল এর বইটাই পড়বো, সিএল এরটা তো আর পড়ার দরকার নেই না ভাইয়া? কারণ ধরেন এই যে চ্যাপ্টারের যে ডিসকাশন, এটা সি লেভেল তো চাপ, পি লেভেল তো সেম সেম লেখাই, বরং পি লেভেল তো। হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে। তো ওইটা থিওরিটিক্যাল যে লেখা কিন্তু দুটোই সেম, বরং পি লেভেলটা একটু বেশি লেখা আছে। সি লেভেলটার দেখা দরকার নেই, পি এটা দেখলেই হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার সবাইকে। অনেক 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 শুভকামনা সবাইকেও, এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা মনে হয় শেষের পর্যায়ে, ইফ আই এম নট রং। না, আমাদের মানে আজকের ক্লাসে যে মানে মেইন টপিক মানে পড়াশোনাটা ওটা আমরা ক্লোজ করছি। এখন আচ্ছা, এমনিতে আচ্ছা। একটু ফিডব্যাক নিচ্ছিলাম আর কি। বুঝতে পারছি দাদা। তো বাই দ্য ওয়ে, দাদা অসম্ভব ভালো একজন মানুষ। এটা অলরেডি আপনারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ যাবত, দাদাকে দেখছেন, আমি তো ছিলাম না, আপনারাই ছিলেন, তাই না? তো কেমন ছিল, আপনাদের কেমন লাগছে বলেন? আমাদের এখানে সবচাইতে বড় মজার বিষয় হচ্ছে ওই যে আমরা যেমন আমার যে ক্লাসগুলো আছে, ক্লাসের শেষে আমি কি বলি, যারা এখানে কেউ আছেন এমন যে আমাদের মানে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম ওইগুলাতে ছিলেন? জি দাদা, আমি কেউ ছিলাম। আছেন? আচ্ছা, ওকে। তো এখানে ক্লাসের লাস্টে কি জিজ্ঞেস করা হয়? রিভিউ দেন নাকি? জি জি। এক্স্যাক্টলি। সো আমাদের এখানে যতজন মেন্টর আমরা আছি, আল্লাহর রহমতে বা সৃষ্টিকর্তা কৃপায়, মানে একই কথা যাই বলেন না কেন, সো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের নিজেকে অ্যাসেস করতে এবং পূর্বের তুলনায় আরো ডেভেলপ করতে। তো এই ক্ষেত্রে এটা সব সময় উন্মুক্ত থাকবে, এবং আমি আশা রাখবো যে এখানে যা যা অলরেডি দাদা আপনাদেরকে প্রেজেন্ট করছে, আমি যদিও ছিলাম না, পিএল এর ক্লাসে ছিলাম, সো ওই জিনিসগুলো আপনারা যদি ঠিক মতো ক্যাপচার করেন, দ্যাট ইজ মোর দ্যান এনাফ টু পাস। আর এখানে কোর্সের শেষের দিকে আমরা হচ্ছি একটা সাজেশন মূলক, দাদা কি বলছিলেন ওই যে কাস্টমের শিটের কথা? হ্যাঁ, ওটা হ্যালো, বলছি।
ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। তো আমাদের যে কাস্টমের বড় একটা ব্যাপ্তি আছে যেটা অনেক বিশাল, আমরা এটাকে একদম সামারি করে একটা শর্ট নোট করছি। এবং সৃষ্টিকর্তা কৃপা এখন পর্যন্ত আপনারা হয়তোবা পরীক্ষা যখন রেজাল্টে দেখবেন, আমাদের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ট্যাক্সে এ পাচ্ছে, নট বি, এ পাচ্ছে। সো আমরা এখানে যা যা দিচ্ছি তার মধ্যে সবচাইতে সহজ এবং শর্টকাট যেই শীটটা আমরা প্রদান করি কাস্টমের জন্য, সেখান থেকে মোটামুটি এখন পর্যন্ত প্রতিবারই কমন পড়তেছে এবং পড়তেছে বিধে আমরা ওইটাকে কন্টিনিউ করতেছি। তো এবারও পাবেন, আমাদের ম্যানুয়ালে অনেক হিউজ। আর এক্ষেত্রে হচ্ছে এটা আমাদের একদম লাস্টের দিকে দেওয়া হবে, সিকোয়েন্সিয়ালি আমরা যাব। সো যারা যারা আমাদের এখানে থাকবেন তারা কোর্স ম্যাটেরিয়াল হিসেবে হচ্ছে পিএল এর ম্যানুয়াল থেকে যে যে দাগানো লাইনগুলো আছে এগুলো শেষ করতে হবে। দেন হচ্ছে কাস্টমস এর জন্য, ভ্যাটের জন্য হচ্ছে দাদা আপনাদেরকে যা যা দাগিয়ে দিবে ওইটাও শেষ করবেন। আর কাস্টমস এর একটা শীট দিবে, ওইটা শেষ করবেন। এরপরে লাস্টের দিকে এসে আমি আপনাদেরকে 86 পৃষ্ঠার একটা সামারি দিব, ওইটা পড়বেন, ব্যাচ শেষ। এ হচ্ছে আপনাদের টোটাল মিলে ট্যাক্সের প্রিপারেশন টু পাস দ্য এক্সাম অফ সার্টিফিকেট লেভেল। ঠিক আছে, আপনাদের কি আর কোনো কিছু জানার বা বলার আছে? আগে একটু 86 বলেন। পেজটা কি ট্যাক্সের, অনলি ট্যাক্সের জন্য 86 পেজ? হ্যাঁ, 86 পেজ ট্যাক্সের বলতে এটা আমি বইয়ের পেজ থেকে আইডেন্টিফাই করে দিব এবং সেখানে দাগায় দিব। মানে শর্ট কন্টেন্টের কথা আমি যদি বলি, শর্ট সাজেশন, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক আছে। দাদা কাস্টমস আলাদা, কাস্টমসে 16 পৃষ্ঠা। আর 86 হচ্ছে ট্যাক্স এবং ব্যাক মিলিয়ে। না না, ভ্যাটে আলাদা, ট্যাক্সে 86 পৃষ্ঠা। নোবেল দাদা, হ্যাঁ বলেন। হ্যাঁ দাদা বলছিলাম যে আমাদের যেই ইয়াটা টোটাল কোর্স আউটলাইনটা, এটা যদি ভাই যদি হয়তো পরীক্ষার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের আগে যদি শেষ হয়ে যেত তাহলে আর কি আমাদের জন্য বেটার হতো। তাহলে আমরা আবার একটু শুরু থেকে ভালো মতো গো থ্রু করতে পারতাম আর কি। তো এটা যদি একটু মাথায় রেখে যদি একটু শেষ করা যেত আর কি। আচ্ছা আমাদের এখানে, হ্যাঁ দাদা প্লিজ। হ্যাঁ আচ্ছা, এখানে যে তামজিদ স্যারের অন্য ভাইয়া বলবেন, আপনি জি জি যদি একটু বলতেন মানে সাফিসিয়েন্ট টাইম বলতে কতদিন আগে শেষ করতে ভালো হয়, মানে আপনার কি, মানে আপনার ভিউজটা কি? ভাইয়া এক দুই সপ্তাহ পরীক্ষার। আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখলাম। জি দাদা, দাদা আপনি এখন ক্যারি করতে হ্যাঁ পারেন। হ্যাঁ শিওর। তো হচ্ছে যে আমি জাস্ট এটা একটু বলি যে আমাদের এবার পরীক্ষা যদি বছরে 3টা হয়, হ্যাঁ, তার মানে আপনি তো 1 সপ্তাহ আগে চাইতেছেন 2 সপ্তাহ আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা হলাম তারা যারা কিনা যখন 2 মাস গ্যাপ ছিল তখন আমরা শেষ করছি এবং আমাদের পাস ছিল টোটাল 103 জন এবং ওইবার 35 জন পাস করছে শুধু সিএল এ। সো জাস্ট এটা বলতেছি যে যেভাবে আমরা বলতেছি শুধু ওই জিনিসটাকে ফলো করেন, জাস্ট ফলো করেন। আর একদম লাস্টের দিকে আমরা একটা ক্লাস নেই, ওইটা হচ্ছে কি স্ট্র্যাটেজি ক্লাস বলি আমরা এটাকে। হ্যাঁ, মানে আপনি তো পরীক্ষার সময় পড়ালেখা করেই যাবেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনার জন্য আলাদা কিছু ফর্মুলা আছে যেটা কিনা আমরা আপনাদেরকে ওই ক্লাসে দিব, যে আপনাকে ওই পরীক্ষার হলে ওই মুহূর্তে আপনি কি করবেন। সো এর আগের ক্লাস প্লাস ম্যাটেরিয়াল প্লাস ফর্মুলা, প্রত্যেকটা জিনিস আপনি যদি ঠিকঠাক মতো করেন, এক কথায় আমাদের এখানে ধরেন দাদা ট্যাক্সে আছে, সো দাদা যা যেভাবে বলবে ওইভাবে করে পালন করবেন, ব্যাচ শেষ, আর কিচ্ছু লাগবে না। এরপরে লাস্টের দিকে আপনাকে যে ইকুইপমেন্ট গুলো দেওয়া হবে এবং পরীক্ষার আগের দিন আপনি কি কি পড়বেন সেটাও বলা হবে। বাট পড়া বোঝার জন্য দাদা যেভাবে যেভাবে বলবে সেভাবে আগাবেন। এখানে আরো একটা কথা আমি বলে দিই, এটা ক্ল্যারিটি করার দরকার আছে। দাদা প্রথমে কিন্তু আপনাদেরকে আজকে শুরুতে একটা কথা বলছিলাম, আমার ওই যে পিএল এর ক্লাস ছিল তাই আমি এত কথা বলতে পারি না, চলে গেছি, যে জানার জন্য পড়ার, পাশের জন্য পড়ার মধ্যে পার্থক্য আছে না? আপনারা একটু আমার সাথে কথা বলেন প্লিজ, বাকিরা। হ্যালো, আচ্ছা হ্যাঁ এখন আমাদের এখানে যেটা, দাদা জি হ্যাঁ ভাইয়া, দাদা হ্যাঁ দাদা, তাহলে আপনি একটু কথা বলেন সবার সাথে, হ্যাঁ আমি শিওর উইথ অল ইওর পারমিশন আমি তাহলে আজকে একটু বিদায় নিচ্ছি। শিওর দাদা শিওর। হ্যাঁ, তো আমরা সবাই কি দাদাকে একটা ধন্যবাদ দিতে পারি? হ্যালো, বাকিরা আমার কথা শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ ভাই। অবশ্যই, থ্যাংক ইউ হ্যাঁ, ভাইয়া। থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া, দাদা আমাদেরকে সাথে থাকার জন্য। হ্যাঁ আপনাদের দাদা, সবাইকে থ্যাংক অসংখ্য ইউ সো ধন্যবাদ মাচ। সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে। ওকে দাদা, নমস্কার দাদা। আচ্ছা আচ্ছা এবার নমস্কার। শুনেন, আমি
ওকে দাদা, নমস্কার দাদা। হ্যাঁ, এখন যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে আপনি জাস্ট পরীক্ষার কথা যদি আমি বলি, আচ্ছা রেকর্ডটা দাদা অফ করে নাই যদিও, এখন আমি বের হইলে তারপর রেকর্ড হবে। আচ্ছা শুনেন, বলে দিচ্ছি তাও। সেটা হচ্ছে পরীক্ষার সময় আমাদের শুধুমাত্র ট্যাক্স অপশন থেকে প্রথম দুইটা সিনারিও ছাড়া আর কিছুই আসবে না। সবচেয়ে বেশি প্রশ্ন আসবে ভ্যাট আর কাস্টমস থেকে। আমি এখনই বলে দিচ্ছি, হ্যাঁ, কথাগুলা কেন বলতেছি শুনেন। গত ব্যাচে আমাদের একটু পড়ানোর সময়, মানে আমি এখানে কারো নাম মেনশন করব না, আমি জাস্ট বলতেছি যে আপনারা হয়তো অনেকে আছে দাদা আপনাদেরকে কিছু এক জায়গায় স্পিড বেশি দিবে, কিছু এক জায়গায় স্পিড কম দিবে, আপনারা ওই জায়গায় বেশি সময় চাইবেন। এটা চাওয়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ হচ্ছে ভ্যাট আর কাস্টম থেকে বেশি প্রশ্ন আসে। এখন আপনারা অনেকে আছেন কি, ধরেন আপনাদের প্র্যাকটিক্যাল বিভিন্ন জিনিসপত্র নিয়ে ক্লাসে আসেন, ট্যাক্স পুরোটা দাদাই দেখে, আমি দেখি না, আমি শুধু লাস্টের দিকে এসে সাজেশন গুলা দিই। ওইগুলা হচ্ছে আমার নিজের বানানো, ওই যে বললাম না এটা 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 এগুলা। তো এখন আপনারা যদি ধরেন প্রথম দিকে সময় বেশি কনজামশন করে ফেলেন, তাহলে শেষের দিকে ভ্যাট কাস্টমস এর জন্য আর সময় থাকে না, তখন প্রবলেমটা হয়ে যায়। তো এটা রিকোয়েস্ট করব যে ভাই, এখানে দাদা আপনাকে যতটুকু দিবে অতটুকু বুঝতেছেন কিনা ওইটা কনফার্ম থাকেন, যে হ্যাঁ ভাই আমি এটা বুঝতে পারছি, ওকে ডান। যদি বুঝতে না পারি আবার জিজ্ঞেস করবেন যে দাদা আমি এটা বুঝি নাই। কিন্তু দাদার জিনিসের বাইরে সিলেবাস শেষ করার আগে কেউ কোনো কিছু বলিয়েন না। এটা আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা যদি বলেন আপনাদের জন্যই প্রবলেম, আমার কিছু না। কারণ কি হবে, এটা শুধুমাত্র প্রবলেম আপনাদের না, যে ব্যক্তি বলতেছে সে ব্যক্তি বাকিদের ক্ষতি করতেছে। কেন? কারণ এখানে যারা আছেন, আপনারা আমার এখানে আসছেন বা আমাদের একাডেমিতে, আপনারা কি পাস করতে আসছেন না নাকি? আমি যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনারা কি এই একাডেমিতে ট্যাক্সের কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন, তাদের যদি দুইটা অপশন দেই, একটা হচ্ছে আপনি ট্যাক্সের ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, কাজ করবেন, এই কারণে আমাদের এখানে শিখতে আসছে, এটা হচ্ছে অপশন এ। আর অপশন বি হচ্ছে যে ক্লায়েন্টাইন করছি, সেটার আগে হচ্ছে আমাকে পাস করতে হবে, মানে আমি পাস করতে আসছি। এই দুইটার মধ্যে আপনি কোন অপশনটাকে চুজ করবেন একটু বলেন। হ্যালো, অপশন বি। অপশন বি, মানে আমি পাস করতে আসছি, তাই না? তো আপনি যদি পাস করতে আসেন তাহলে জাস্ট এটা বলবো, দাদা যেভাবে বলে ওইভাবে করে আগান। তাহলে হচ্ছে যে মোটামুটি পাসটা অনেক ইজি হবে, আমি বলতেছি, কারণ আমাদের কোর্সটা অনেক গোছানো। আপনি এমন অনেক জায়গা থেকে কোশ্চেন করে বসেন, বা গত সেশনে এরকম অনেক কোশ্চেন আসছে, যারা হচ্ছে মানে আমাদের বড় দাদা আলোচনা করতেছে যে ভাই উনি তো এটা বলতেছে, আমি ওনারা বুঝাইতে পারতেছি না যে এটা এখন আগে আমরা এটা শেষ করতে হবে, সিলেবাসটা শেষ করতে হবে। কারণ আমরা পিএল এর বই থেকে পড়াচ্ছি, ট্যাক্স কিন্তু অনেক মোটা একটা বই। তো এই জায়গায় আমরা সিলেবাস শেষের দিকে না ফোকাস করে আমি যখন আদার্স অনেক কিছু জিজ্ঞেস করি যেখান থেকে প্রশ্ন আসবে না, তাহলে শুধু শুধু ওই জায়গায় আমি সময় বেশি দিব কেন? তো এই জিনিসটা একটু আপনারা বুঝিয়েন, যে আপনারা সময় ওই জায়গায় দেন যে জায়গায় দিলে 100তে 100 কাজ হবে, বুঝছেন? তাহলে আপনাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না, বাকিটা দাদা আর আমি মিলে দেখে নিব। ঠিক আছে? ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? আমি জানি না আপনাদের মধ্যে কারা কারা কতজন ট্যাক্সে এনরোল করছেন না করছেন, আমার এখনো দেখা হয়নি, কারণ আমি খুবই ব্যস্ত আছি। সো জাস্ট লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করে আমাদের আজকের এটা শেষ করব। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো হ্যালো রুটিন বেসটা কবে আশা করা যায় শুরু হবে? আচ্ছা, রুটিনটা হচ্ছে ধরেন এখন হচ্ছে আমরা আজকে থেকে পিএল এর ক্লাসও শুরু করছি। তো আমি সিএল এর, পিএল এর, এএল এর সবাইকে নিয়ে একসাথে বসবো, বসে দেন হচ্ছে যে পেড গ্রুপ খুলে দেন হচ্ছে আলাদা করে রুটিন সার্কুলেট করে হবে। তো এখানে রেগুলার যে ক্লাসটা হচ্ছে নর্মালি এখন আপনারা যেটা করতেছেন ওইটাই কিন্তু ফাইনাল ক্লাস, এই ক্লাসটা দ্বিতীয়বার হবে না। ঠিক আছে? জাস্ট বিষয়টা হচ্ছে যে এখন এখানে কেউ পে করে নাই, তারাও হয়তো করতে পারতেছে, আর পরবর্তীতে যারা শুধুমাত্র পে করবে তারাই করতে পারবে, এটা হচ্ছে ফ্যাক্ট। বাট আমরা ওপেনলি কিছু ক্লাস সবার উদ্দেশ্যে রাখি, একইভাবে আজকেরটাও ছিল, এটা প্রথম ক্লাস ছিল, দ্যাটস ওয়াই। সো রুটিনটা ধরে নিতে পারি এই মাসের 15 তারিখ থেকে মোটামুটি 100% কনফার্ম থাকেন যে রুটিন অনুসারে ক্লাস হবে। আজকে হচ্ছে 4 তারিখ, ঠিক আছে? এর মধ্যে যখন 15 তারিখ হবে যারা এখানে আছেন সবাই ক্লাসের রেকর্ডও পাবেন আগের ক্লাসগুলা সহ। তবে রেকর্ডটা হচ্ছে পরীক্ষার সময় পর্যন্ত থাকবে, এর পরবর্তীতে থাকবে না, মানে এক সেশন পর্যন্ত এই রেকর্ড থাকবে। ঠিক আছে?
আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। জি দাদা। আচ্ছা, আর আরেকটা কথা, যদি আমরা দেখি যে পার্টিসিপেশন রেকর্ডের কারণে কমে যাচ্ছে, মানে আপনাদের মাথায় যদি এটা আসে যে আমি তো রেকর্ড পাবো, তাইলে হচ্ছে একটা কাজ করি, আমি ক্লাসে না ঢুকি, পরে দেখে নিব। যদি এমন হতে গিয়ে আমি যদি দেখি যে পার্টিসিপেশন কমতেছে, আমি রেকর্ড দেওয়া বন্ধ করে দিব, শেষ। এটা আমি আগেই জানাই রাখছি, কারণ এতে করে স্টুডেন্টরা পাস করে না, পরবর্তীতে খারাপ হয় আমাদের। তো এটা আমি যদি আমি দেখি আপনারা রেকর্ড দেখেন সমস্যা নাই, বাট ক্লাসে পার্টিসিপেশন ঠিক আছে, তাহলে রেকর্ড পাবেন। এটা হচ্ছে কথা। ভাইয়া রেকর্ড কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পাবো? হ্যাঁ, সবই পাবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ দাদা, থাকবো ইনশাল্লাহ। আর কোনো কিছু? এই ভাই একটা কথা আছে, দেখা যায় অনেক সময় অফিস থেকে বাসায় আস্তে আস্তে টাইম মানে থাকে না, তো ক্লাস অনেকখানি শেষ হয়ে যায়, তো ওই ক্ষেত্রে কি ভাই করা যায় বলুন? ট্যাগ ক্লাস রাতের 11টাই হবে, এটা কি দাদা বলছিল না? না টাইম বলছে ওইভাবে কিছু বলেন নাই, ওইভাবে যে কয়টা বাজে হবে না হবে। বলছে ট্যাগটারে আপনার আপনি সাথে রাত্রে বসে কথা 11টা হবে। বলবো। বলছে যে 10টা 30-এ নিয়ে আসার ট্রাই করবে, আপনার সাথে কথা বলে যাতে 12টার মধ্যে ও শেষ আচ্ছা, করতে এটা পারে। বলতো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলছে তাহলে ওই আপনার যে সাথে কথা বলে একটু বুঝতে আর্লি বুঝতে, হ্যাঁ হ্যাঁ উনি আনার হ্যাঁ, চেষ্টা হ্যাঁ, করবে, 10টার থেকেও ঠিক করতে আছে পারে। ঠিক আছে। না না, 10টা হবে না, 10টা হওয়ার চান্সে নাই। আচ্ছা আমি হ্যাঁ বলি, 10টা 30 আর মানে 10টা 30-এ হচ্ছে এমআই আর ট্যাক্স ক্লাস, এগুলো রাতের 10টা 30-এ হবে। হ্যাঁ, এই দুইটা সাবজেক্ট রাতের 10টা 30-এ হবে। সো আপনার অফিস থেকে আসার কোনো এখানে প্যারাই নেই, ঠিক আছে? দাদা দাদা আমাদেরকে একটা সপ্তাহ পুরো একটা রুটিন দিয়ে দেওয়া যায়, তাহলে একটা মনে করেন থাকলো মাথায় যে না আমার এই দিন এই ক্লাসটা আছে, কারণ আমি অনেকে তো। বলতেছি রুটিনটা কিভাবে হবে, আমি হ্যাঁ একটু বলি। আমাদের রুটিনটা একদম পুরা ফিক্স রুটিন হবে। মানে ধরেন, যদি আমি বলি শনি সোম বুধ রাতের 10টা 30, তাহলে এই কোর্সটা যতদিন চলবে শনি সোম বুধ রাতের 10টা 30 এভাবেই হবে। মানে আমাদের রুটিন ডে ওয়াইজ হয় না, উইক ওয়াইজ আমরা সেট করে ফেলি, বুঝছেন? মানে জি ওইভাবে জি করে একদম পুরা পার্মানেন্ট রুটিন হয়ে যায় আর কি ওই সেশনের জন্য। এমন না যে আজকে সোমবার হইলো, পরের সপ্তাহে আবার মঙ্গলবার হইলো, পরের সপ্তাহে আবার বুধবার হইলো, এমন না। তো এখন ওই রুটিনটা আসলে সবগুলা টিচার কে কখন ক্লাস নিবে এগুলা করে আমাকে একা বসে সেট করতে হয়, বুঝছেন? এবং জি সবার সাথে ফোনে কথা বলে যে উনি কখন নিবে, আমি আবার কখন এটা নিব। আমাদের এখানে এট এ টাইম 3 লেভেলের ক্লাস হয়, তো প্রবলেমটা হয়েছে এই জায়গায়। তো এই কারণে আমার ফিক্স রুটিন আসতে 15 তারিখ সময় লাগবে। আর এর মধ্যে হচ্ছে আমরা কোন দিন কি হবে একটু কষ্ট করে আপনারা সন্ধ্যার দিকে দেখবেন, তাহলেই নোটিফিকেশন পাবেন, কেমন? জি জি জাস্ট পনেরো থ্যাংক ইউ। তারিখের আগে পর্যন্ত, 15 তারিখ থেকে আপনারা একদম রুটিন অনুসারে টাইম টু টাইম লিঙ্ক পাবেন, ঠিক আছে? জি জি ওকে। আর কোনো কিছু? আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা এখনো পেইড মেম্বার না কিন্তু থাকতে চাচ্ছেন ট্যাক্সে, একটু হাত তোলেন তো। হ্যালো, শুধু ট্যাক্সের কথা জিজ্ঞেস করছি। পেইড মেম্বার না কিন্তু থাকতে চাচ্ছেন ট্যাক্সে। আমি কোর্স থেকে শুরু করে যা বলছি সবই বলে দিছি, যা যা আছে এগুলা সবকিছুই পাবেন, কোনো কিছু আর যাইব না, ঠিক আছে? ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে, দেখা হবে। আর আমার নাম্বার আশা করি আপনাদের কাছে আছে, আর যদি না থেকে থাকে আমি নাম্বারটা বলে নিচ্ছি, চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। স্ক্রিন কি দেখা যায়? যায় আশা করি, না? দাঁড়ান, স্ক্রিন দেখা যায় তো, না? হ্যালো। জি যাচ্ছে যাচ্ছে। আচ্ছা, আপনারা চাইলে আমার এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, 01628989565, সরি নাম্বার ভুল হয়েছে, দাঁড়ান, 01628989565, হ্যাঁ এটা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করার জন্য অনুরোধ জানাচ্ছি, তবে সেটা অফকোর্স দিনের বেলা সন্ধ্যা 6টার আগে যে কোনো সময়। হ্যাঁ, সন্ধ্যা 6টার আগে যে কোনো সময়। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, যারা আছেন তাদের সাথে পরবর্তীতেও দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।